তারা তিনজনই ফুল ব্লাইন্ড এবং তিনজনই এখানে এসেছেন। তাদের সাথে আরো দুজন যুক্ত রয়েছেন তাদের সদস্য হিসাবে। সেই তিনজন আমাদেরকে আজকে জানাবে তারা নাগরিক প্ল্যাটফর্ম ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে যে আজকের অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে আজকে তারা জানাবে যে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না। তারা বলতে চাচ্ছে যে না, কোটা সংরক্ষণ একমাত্র কোটা সংরক্ষণ বা কোটা সংরক্ষণই কোনোভাবে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না। এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তিনজন দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা এসেছেন তারা জানাবেন না, আমরা কোটা সংরক্ষণ ছাড়া কোনোভাবেই আমাদের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবো না। এই যে আলোচনা, এই যে যুক্তি তর্কের যে উপস্থাপনা, সেটি কিন্তু আজকে পুরোপুরি আমাদেরকে উপস্থাপন করছেন এই প্রতিবন্ধী শিক্ষার্থীরা, প্রতিবন্ধী বন্ধুরা। আমরা একটু জেনে নেই যে আমাদের সাথে ইডেন মহিলা কলেজের যারা বক্তব্য প্রদান করছেন তাদের সাথে কারা কারা রয়েছেন। আমাদের সাথে আজকে এই ছায়া সংসদে যিনি ছায়া প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে রয়েছেন তিনি হচ্ছেন পারুল বেগম, ইডেন মহিলা কলেজের বিতার্কিক এবং একই দলের দলনেতা। রয়েছেন মাননীয় মন্ত্রী, ছায়ামন্ত্রী পারভিন আক্তার, এবং একই সাথে রয়েছেন এই দলের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য রিপা তাবাসসুম সুমি। অন্যদিকে যারা বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসছেন তিনজন দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিক, তারা হচ্ছেন মাননীয় বিরোধী দল নেতা নাজমুস সাকিব, আমার সবার বাইরে রয়েছে, এবং আমাদের সাথে দ্বিতীয় বক্তা হিসেবে রয়েছেন বিবি কুলসুম লিপি, যিনি মাননীয় বিরোধী দলীয় উপনেতার রোল প্লে করবেন এখানে, এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য হচ্ছেন মোহাম্মদ আইবুল্লাহ রিয়াদ। এই তিনজন তাদের বক্তব্য উপস্থাপন করবে। এবং আমরা একটু জেনে রাখি যে আমাদের সাথে আজকে কারা এখানে সম্মানিত বিচারক হিসেবে যারা এখানে যুক্ত রয়েছেন তাদেরকে একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে, যদিও একটু মুখটা ওদিক ঘুরলে ভালো হতো, আমরা একটু হাত উঁচু করে বা দর্শকদের সাথে পরিচিত হয়ে নিব। আমাদের সাথে রয়েছেন ডক্টর এস এম মোরশেন, এক সময়কার তুখুর বিতার্কিক, তিনি বর্তমানে প্রজেক্ট ম্যানেজার ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম ইউএনডিপিতে কর্মরত রয়েছেন। আমাদের বন্ধু ডক্টর মোরশেদের হাত তুলে সবাইকে আপনি জানাবেন। প্রাক্তন বিতার্কিক রয়েছেন আরেকজন বিতার্কিক, যিনি সাংবাদিকতা করছেন এবং একই সাথে কূটনৈতিক প্রতিবেদক, যারা বাংলাদেশের বিষয়গুলো নিয়ে বিদেশিরা ভাবনা চিন্তা করেন তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকেন। 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন ঝুমুর বাড়ি। ঝুমুর আপা, একটু দয়া করে আপনি যদি সবাইকে আপনার ঝুমুর বাড়িকে আমরা দেখলাম। আমাদের সাথে রয়েছেন আরেকজন বন্ধু, যিনি বিতর্ক সংশ্লিষ্ট এবং একটি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক যে ক্লাব, সেই ক্লাবের মডারেটর হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ শাহ আলম চৌধুরী, তিনি সহযোগী অধ্যাপক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং একই সাথে এই বিশ্ববিদ্যালয়ের তিনি ডিবেটিং ক্লাবের মডারেটরের দায়িত্ব পালন করছেন। আমরা নম্বর বন্টনগুলি একটু সামান্য করে জানিয়ে রাখি যে প্রস্তাব, কৌশল ও দলীয় অবস্থান ব্যাখ্যার জন্য আমরা 5 নম্বর দিচ্ছি, উপস্থাপনায় 5, উচ্চারণ বাচনভঙ্গি 5, তথ্য প্রধান, যুক্তি মোকাবেলা এবং পয়েন্ট মোকাবেলা প্রত্যেকের জন্য 5 করে আমরা থাকছি। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি সবসময় এই প্রতিবন্ধীদের সুখে দুঃখে হাসি কান্নায় যুক্ত থাকেন, যিনি সবসময় বলবার চেষ্টা করেন, বলতে চান এবং আমাদের জানাতে চান আমাদের সমাজের যে শুধু এই প্রতিবন্ধী মানুষের নয়, এই সমাজের নানা রকম অনিয়ম বিশৃঙ্খলা যেখানে রয়েছে সেখানে তিনি সবসময় তার সর্বশেষ যে ইচ্ছা সেটি হচ্ছে গিয়ে এটি মানুষকে জানিয়ে দেওয়া যে কোথায় অনিয়ম, কোথায় আমাদের বিশৃঙ্খলা চলছে। এবং সেই কারণের জন্যই এই প্রতিবন্ধী মানুষের বিভিন্ন বিষয়ে যিনি সবসময় সোচ্চার রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর আকবর আলী খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। আমরা জোরে স্যারকে আবার একটু তালি দিয়ে অভিনন্দন করতে চাই। আমাদের সাথে গণমানুষের কথা বলেন, জনমানুষের সাথে থাকেন এবং বাংলাদেশের সুশাসনের জন্য তিনি কাজ করেন। আমার শ্রদ্ধা, তিনি আমার শিক্ষক, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের। এটা হয়তো অনেকেরই জানা নেই। তিনি তার ব্যক্তিগত জীবনে প্রথমে শিক্ষকতা করেছেন। তিনি হচ্ছেন ডক্টর বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিকের সম্মানিত সম্পাদক, তার জন্য তালিকা দিতে চাই। আমরা আরেকজন মানুষ যিনি প্রতিবন্ধী মানুষদেরকে নিয়ে সবসময় কাজ করেন, তিনি গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা বানু ফারুক রত্না আমাদের সাথে রয়েছেন। আমরা জোরও তার জন্য তালিকা দিতে চাই। আজকের যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি উত্থাপন করবে কিছুক্ষণের মধ্যেই। জানিয়ে রাখি যে এটি শেষ হবার পরপরই আমাদের 2টি পর্ব রয়েছে। সেই পর্বের জন্য আমরা যাব, পুরস্কার বিতরণ রয়েছে, বেশ খানিকটা আমাদের আয়োজন রয়েছে। তো শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী, ইডেন মহিলা কলেজের দলনেতা পারুল বেগমকে আজকের এই প্রস্তাব উত্থাপন করার জন্য এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সংসদ নেতা পারুল বেগম। একটু পারুল, একটু বলো। বাড়াতে হবে দক্ষতা, দেখাতে হবে ক্ষমতা, আমরাও পারি গড়তে জীবন, যদিও না হয় কোটা সংরক্ষণ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই সংসদে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার,
এখানে আমরা আমাদের অধিকারের কথা, দক্ষতার কথা এবং ক্ষমতার কথা বলছি না আমাদের করুণা করা হোক, বলছি না দয়া দেখানো হোক। মাননীয় স্পিকার, আপনার মাধ্যম দিয়ে এই ছায়া সংসদে একটি প্রস্তাব উত্থাপন করতে চাচ্ছি। এই প্রস্তাবটি হলো, এই সংসদ মনে করে যে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না। মাননীয় স্পিকার, সরাসরি আমি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। প্রতিবন্ধী বলতে আমরা বোঝাতে চাচ্ছি স্বাভাবিকভাবে শারীরিক, মানসিকভাবে ইন্দ্রিয়গত বা বিকাশগ্রস্ত ব্যক্তি। আরটা সংরক্ষণ বলতে বোঝাতে চাচ্ছি সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত সুনির্দিষ্ট পার্সেন্টেজ। মাননীয় স্পিকার, প্রত্যয় বলতে একমাত্র কিংবা কেবলমাত্র কোটা সংরক্ষণকেই বোঝানো হয়। মাননীয় স্পিকার, এবার আমরা আসি টেকসই উন্নয়নের কথায়। টেকসই উন্নয়ন হলো মানসম্পন্ন স্থায়ী উন্নয়ন। মাননীয় স্পিকার, প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণে যে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না তার কয়েকটি দৃষ্টান্ত আমি দেখিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, প্রতিবন্ধীদের শুধুমাত্র কোটা সংরক্ষণ করেই টেকসই উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা যাবে না। এর জন্য দরকার গুণগত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, দক্ষতা ও প্রযুক্তি প্রশিক্ষণ, কর্মসংস্থান, উপযুক্ত পরিবেশ, ভৌত অবকাঠামোগত ব্যবস্থা এবং সামাজিক সচেতনতা। মাননীয় স্পিকার, আমাদের জন্য 64 জেলায় সমন্বিত শিক্ষা কার্যক্রমের কথা আছে এবং মেয়েদের জন্য 10টি আবাসিক হোস্টেল হচ্ছে। মাননীয় স্পিকার, আমাদের প্রায় 68,000 গ্রামের কোথায় কোন প্রতিবন্ধী আছে, সেই প্রতিবন্ধীদের জেলা পর্যায়ে এনে কিভাবে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাতে হবে। মাননীয় সংসদ নেতা, আমরা একটা প্রশ্ন নিতে চাই। মাননীয় স্পিকার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটি বড় বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ। সেই সমাজের রূপরেখা তারা কোটাকে অস্বীকার করার মাধ্যমে কিভাবে বলতে চাচ্ছে, বলে যাবেন আমাদের। মাননীয় স্পিকার, উনি তো আমার বক্তব্য শুনছেনই না। আমি কি কোটাকে অস্বীকার করছি না স্বীকার করছি তা তো উনি আমার শুনেই নিচ্ছেন না। মাননীয় স্পিকার, আমি চলে যাচ্ছি আমার বক্তব্যে। মাননীয় স্পিকার, আজকে যদি প্রতিবন্ধীরা গুণগত ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা নাই পায় তাহলে কি করে সে টেকসই উন্নয়ন করবে? জি মাননীয় স্পিকার, ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাও কিন্তু সেটা কিন্তু একটি কোটার মাধ্যমেই মেইনস্ট্রিমিং করা হয়। সেই বিষয়টাও তিনি ইগনোর করেন, এটার স্পষ্ট জবাব চাচ্ছি। জি মাননীয় সংসদ নেতা, আপনি আমার বক্তব্য শুনতে থাকেন, আমি আপনার প্রশ্নের অ্যান্সার দিয়ে যাচ্ছি। প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কেন মাননীয় স্পিকার? কারণ আজ আমরা গুণগত ও মানসম্পন্ন শিক্ষা অর্জন থেকে বঞ্চিত। কারণ আজ আমরা গুণগত ও মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত। শিক্ষা উপকরণের অপ্রতুলতা, কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত আছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন মাননীয় স্পিকার, একটি এলাকায় প্রায় প্রতি বছর নদী ভাঙনে বন্যা হয়, আর সেই এলাকার প্রশাসন বন্যা হলেই তাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে। মাননীয় স্পিকার, এখন আমার বন্ধুদের কাছে প্রশ্ন, আপনাদের স্থায়ী সমাধান কোনটা? সাহায্য সহযোগিতা নাকি একটি বাঁধ নির্মাণ করে দেওয়া? মাননীয় স্পিকার, হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা প্রতিবন্ধীদের জন্য সেই বাঁধটিই তৈরি করে দিতে যাচ্ছি, যার ফলে তারা আর যেন পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়ে তাদেরকে না থাকতে হয়। মাননীয় স্পিকার, আজ যদি বিরোধী দলের বন্ধু এই যৌক্তিক প্রস্তাবটির বিরোধিতা করে তাহলে বুঝে নিতে হবে তারা মূল বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, বিষয়টিকে চেষ্টা করছে। মাননীয় স্পিকার, আজকে যদি আমি আমার লেখাপড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নাই পারি তাহলে এ কোটা কি আমার জীবনে কি কাজে লাগবে? মাননীয় স্পিকার, প্রশ্ন রাখছি বিরোধী দলের বন্ধুদের কাছে, আশা করি প্রশ্নটি ব্যাখ্যা দিয়ে যাবেন আপনারা। মাননীয় স্পিকার, এই পর্যন্ত 38টি বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই 38টি বিসিএস পরীক্ষায় কতজন প্রতিবন্ধী ব্যক্তি ক্যাডার হিসেবে নিয়োজিত আছেন? আপনার সেই কোটায় প্রতি বছর কতজন ব্যক্তিকে ক্যাডার করেছেন বিরোধী দলের বন্ধু? যে শিক্ষাগত কথাটি সত্য হলেও চাকরি পাওয়ার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় সেটাই তো অর্জন করা আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। মাননীয় স্পিকার, আমারই একজন ছোট বোন শুধুমাত্র অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারছে না। মাননীয় স্পিকার, বিরোধী দলের বন্ধু, আপনাদের কাছে আমার প্রশ্ন, এ কোটা আমার বোনটির জীবনে কি ভূমিকা রেখেছে? আপনি কি আশা করি সেটির ব্যাখ্যা দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, যেখানে বাংলাদেশের
মানুষকে যেখানে বাংলাদেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর মোট 95% দারিদ্র সীমার নিচে বসবাস করে ক্ষুধার জ্বালায় অদ্যাহারে প্রতিনিয়ত অদ্যাহারে অনাহারে দিন কাটাচ্ছে। মানুষকে পেটের ক্ষুধা কি সেই ঝলসানো কোটা নামক রুটিটি আমার ক্ষুধা নিবারণ করতে পারবে? প্রশ্ন রাখছি বিরোধী দলের বন্ধু আপনাদের কাছে। মান স্পিকার, আমরা কোটা সংরক্ষণের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না, কিন্তু প্রতিবন্ধীদের টেকসই উন্নয়নের সাথে অন্তর্ভুক্ত করার জন্য শুধুমাত্র একমাত্র কোটাই এর মূল সমাধান হতে পারে না। মাননীয় স্পিকার, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রতিবন্ধী মানুষের ভাগ্যের পরিবর্তন করাতে হবে। মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি অত্যন্ত সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ। আজকের এই মহান সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হলে কোনোভাবেই বলা যাবে না নো ওয়ান লেফট বিহাইন্ড। এসডিজি এর প্রভাবটি উল্টে গিয়ে হবে পারসন উইথ ডিসেবল লেফট বিহাইন্ড, অর্থাৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে প্রতিবন্ধীদের অদৃষ্টে সিলমোহর লাগিয়ে দিচ্ছি। মাননীয় স্পিকার, তাই এই প্রস্তাবটি এই সংসদে যেন গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রীকে। তিনি যেটা বললেন যে এই ঝলসানো রুটি দিয়ে আমার কি ক্ষুধা মিটবে, এতটা সামান্য কোটার কথা বলা হচ্ছে, এই কোটা দিয়ে কি আমি সামগ্রিক যে ব্যবস্থাপনা প্রতিবন্ধী মানুষের যে উন্নয়ন, টেকসই উন্নয়ন, সেটা কি করতে পারবো কিনা, সেই বিষয়ে প্রশ্ন করে আজকের প্রস্তাবটির প্রতি সমর্থন জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেছেন। আমরা শুনবো আমাদের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী নেতা নাজমুস সাকিব, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বারা নেতৃত্ব প্রদান করছেন, তার বক্তব্য রাখবেন মাননীয় বিরোধী নেতা নাজমুস সাকিব। মাননীয় স্পিকার, আমরা যেই মুহূর্তটিতে আজকে আমরা বিতর্ক করছি, সেই মুহূর্তটিতে রোদ বৃষ্টি উপেক্ষা করে জীবনের হাজারো সংখ্যাকে মারিয়ে গিয়ে শাহবাগ সহ সারা বাংলাদেশে প্রতিবন্ধী তরুণেরা রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্তকৃত কোটা বাতিলের এই বিষয়টার প্রতিবাদে যখন প্রতিবাদ মুখর, তখন সেই মুহূর্তে যখন আমরা ডিবেটটি আজকে করছি, তখন আমাদের সরকারি দল যখন উত্থাপন করে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণই টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না, তখন তীব্রভাবে বিরোধিতা করছে এবং ধিক্কার জানাচ্ছে। মাননীয় স্পিকার, তারা মোটা দাগে যেটি করেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে মূল বিষয়টি, মাননীয় স্পিকার, অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেই সমাজটাকে তারা আজকে ইগনোর করেছে। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই যে রাষ্ট্রের একটা বিশেষ দায়িত্ব রয়েছে, যেটাকে আমরা বলি পজিটিভ ডিসক্রিমিনেশন, ইতিবাচক বৈষম্য। যেই জনগোষ্ঠীগুলো বহুকাল ধরে ইগনোর এবং বিভিন্নভাবে অবহেলিত হয়ে আসছে, তাদেরকে রাষ্ট্রের সেই দায় রয়েছে যে তাদেরকে বিশেষ সুবিধার মাধ্যমে মেইন স্ট্রিমিং করা, ইনক্লুসিভ সোসাইটির গর্বিত অংশীদার করা। মাননীয় স্পিকার, তারা যে বলে গেল আজকে প্রতিবন্ধীরা অবহেলিত নয়, এই কথাটি এই চর্মচক্ষে আমাদের আসলে একজন প্রতিবন্ধী মানুষ এবং একটি অপ্রতিবন্ধী মানুষের যে জীবনের বৈপরীত্য, সেটিকে আমরা যদি দেখি তাহলেই বুঝতে পাবো অগ্রসর কিনা কোটার তালিকায় অথবা সরকার রাষ্ট্রের সেই ব্যবস্থা নিতে হবে কিনা সেটা বোঝা যাবে। মাননীয় স্পিকার, পরিবার, সমাজ, রাষ্ট্র সমগ্র ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা গ্রহণের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। এই বৈষম্যকে রাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে কোটার মাধ্যমে সেটাকে নিশ্চিত করা এবং সেই বিষয়টিকে নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আমার বন্ধু যখন মাননীয় সংসদে আমরা একটা প্রশ্ন নিতে চাই। সুমি বেগমের একটু দয়া করে মাইক্রোফোনটা অন করে দিবেন, আপনি একটু পাশে থাকেন। জি সুমি, আপনার প্রশ্ন উত্থাপন করুন। জি মাননীয় স্পিকার, যারা শিক্ষিত প্রতিবন্ধী তারা না হয় কোটার মাধ্যমে চাকরি নিবে, কিন্তু যারা অশিক্ষিত, শিক্ষা অর্জন করার সুযোগ পায়নি, তারা তো কোটা ব্যবহার করে কোনো উপকারী আসবে না। তারা কিভাবে কর্মসংস্থানের মাননীয় স্পিকার, আমরা শুধু বলছি না যে কোটা শুধু কর্মক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রেও তো কোটা রয়েছে। আমাদের আজকের প্রতিবন্ধী বন্ধুরা যারা আজকে ইডেন কলেজে পড়াশোনা করছেন, এই যে সারা বাংলাদেশে তুলনামূলক অধিক হারে প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনা করছে, সেটা তো কোটার মাধ্যমে সম্ভব হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন নেই মাননীয় সংসদ। জি তার মেধার কোনো যোগ্যতাই নেই, সে কি কোটা দিয়ে ঢাকা ভার্সিটিতে এসেছে? সে কি আগে মেধার তালিকায় টিকে আসেনি?
আর আমরা কখনো কোটাতে আসিনি, আমরা ইডেনে পড়ছি মেধা তালিকা দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের শুভকামনা জানাই। মাননীয় স্পিকার, যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি যে আমার যে চক্ষুষ্মান বন্ধু নিজে লেখে পরীক্ষাটি দিচ্ছে, আমি যখন রাইটার দিয়ে পরীক্ষা অথবা শ্রুতি লেখক দিয়ে পরীক্ষাতে দিচ্ছে, সে যেমন তার ফ্যাকাল্টি অফ মাইন্ডের 100% প্রুভ করতে পারছে তার খাতায়, আমি যেখানে 50% থেকে 60% করতেই বাধাগ্রস্ত হচ্ছি, এই অসম প্রতিযোগিতায় রাষ্ট্র কি কোনো দায়িত্ব নেই? মাননীয় স্পিকার, রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব আছে এখানে ইতিবাচক ভাবে এই অসম প্রতিযোগিতায় আমাকে বিশেষ সুবিধা প্রদান করা। মাননীয় স্পিকার, আমরা জানি যে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট একদা বলেছিলেন, একটি রাষ্ট্র কতটা সভ্য সেটা নির্ভর করে সেই রাষ্ট্র প্রতিবন্ধী জনগোষ্ঠীর সাথে কিরূপ আচরণ করে সেটার উপর। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছি, এই বিষয়গুলো কিভাবে নিশ্চিত হবে যখন আমরা যদি কোটাকে একেবারেই নিঃশেষ করে দেই? মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই আজকে ইডেন কলেজই চাক্ষুষ প্রমাণ যে সেখানে কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক রয়েছেন যে বিসিএস ক্যাডার হয়েছেন, তারা কিভাবে অস্বীকার করছে যে বিসিএস। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন নেই, মাননীয় সংসদ নেতা প্রশ্ন করছেন। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কি বলতে চাচ্ছেন যে সে কি পিলি বা ভাইবা রিটেন না টিকে কি সে কোটার মাধ্যমে চলে গেছে? আশা করি ব্যাখ্যাটি দিয়ে যাবেন। এই প্রশ্নটি একেবারে অবান্তর, কারণ তাকে মেধার প্রমাণ দিতে হয়েছে, কিন্তু তারপরে এই অসম প্রতিযোগিতার মধ্যে রাষ্ট্র যদি তাকে বিশেষ সুবিধা প্রদান না করত, তাহলে তার বিসিএস ক্যাডার এই স্বপ্নটি ইনক্লুসিভ ড্রিমে পরিণত হতে পারত না। মাননীয় স্পিকার, একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং একজন অপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে যে ডিসপারিটি রয়েছে, বৈষম্য রয়েছে, সেই বৈষম্য যতদিন এই সোসাইটিতে এক্সিস্ট করবে ততদিন পর্যন্ত আমরা বলতে থাকবো এই সোসাইটিতে কোটার দরকার আছে। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, আমি আপনার মাধ্যমে সবাইকে ইমাজিন করতে বলবো এমন একটা সোসাইটির কথা যেখানে সকল মানুষ দৃষ্টিহীন, যেখানে কেউ দেখতে পায় না। মাননীয় স্পিকার, সেখানে যদি আমরা এরকম একটা সোসাইটি যদি কথা আমরা চিন্তা করি, তখন দেখতে পাবো যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এডুকেশন, আমাদের যানবাহন, সকল কিছু প্রতিবন্ধী বান্ধব দৃষ্টিহীন মানুষের উপযোগী তৈরি করা। কিন্তু সেখানে যদি গুটি কয়েক মানুষ যারা চোখে দেখতে পায় এরকম মানুষ কিছু আবিষ্কার হয়, তাদের জীবনটা যেরকম ইনক্লুসিভ নেসের দৃষ্টিহীন মানুষরা যদি তাদের জন্য বিশেষ বিবেচনা করে তাদেরকে অন্তর্ভুক্তিমূলক সমাজে সম্পৃক্ত না করে, তাহলে কিন্তু তাদের জীবনটা দুর্বিষহ হয়ে পড়বে। মাননীয় স্পিকার, এই ইলিউশনটা ভেঙে যদি আমরা আমাদের এই রিয়েল সোসাইটিতে দেখি, যে আমরা দেখতে পাই যে চক্ষুষ্মান ব্যক্তিরা এমন করে সোসাইটি সাজিয়ে রেখেছে, যখন আমার দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে প্রতিটি ক্ষেত্রে লিফটে চড়তে থেকে শুরু করে, শিক্ষা গ্রহণ করার থেকে শুরু করে, কর্মক্ষেত্রে যাওয়ার থেকে শুরু করে সকল জায়গায় একটা বৈষম্য, যেখানে আমি অ্যাক্সেস করতে পারছি না, তারা অ্যাক্সেস করতে পারছে। অ্যাক্সেসিবিলিটি অথবা ডিসেবল ফ্রেন্ডলি সিটি অথবা ইকুইটি, এই বিষয়গুলো তো সাস্টেনেবল ডেভেলপমেন্টের মধ্যে আসবে। মাননীয় স্পিকার, সেগুলোকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের 17টা যে গোল, সেগুলো সেই কথাই বলা হচ্ছে। শেষ করতে হবে আপনাকে। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই যে লিভ নো ওয়ান বিহাইন্ড, যদি এই স্লোগানটি তারা যে দিয়েছে, তারা স্ববিরোধী কথা বলবে যদি সেখানে যাদের বিশেষ চাহিদা রয়েছে তাদেরকে রাষ্ট্র কোটার মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান না করে, তাহলে কোনোভাবেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030 সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, সেই জন্য মাননীয় স্পিকার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি বাস্তবায়ন করতে হয়, এই বিভ্রান্তিকর প্রস্তাবটি কোনোভাবেই যাতে এই মহান ছায়া সংসদে গৃহীত না হয়, তার জোরালো দাবি জানিয়ে সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমরা শুনলাম মাননীয় বিরোধী দলের নেতার কাছ থেকে, বলল যখন সারা দেশে এই যে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে এই কোটার দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা আন্দোলন করছে, ঠিক সেই সময় আজকের এই বিতর্ক সভায় এসে, আজকের এই ছায়া সংসদে এসে সরকার কর্তৃক উত্থাপিত কোটার যে অপ্রয়োজনীয়তার কথা তারা বলছেন, তার বিরোধিতা করে কোটা
যতদিন পর্যন্ত আমাদের এই বৈষম্য দূর না হবে সেই কোটা সংরক্ষণ করার দাবি রেখে আজকের যে সংসদের মাননীয় বিরোধী দলনেতা তার বক্তব্য শেষ করেছেন। সুতরাং তিনি এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন কোটার প্রয়োজনীয়তা এখনো রয়েছে যতক্ষণ পর্যন্ত এই সোসাইটিতে বৈষম্য দূর না হবে। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে। জানিয়ে রাখি, যুব সম্মেলন 2018 উপলক্ষে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম কর্তৃক এই আয়োজনটি চলছে এবং এই আয়োজনে এবার আমরা আহ্বান করবো আমাদের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী পারভিন আক্তারকে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় ছায়ামন্ত্রী পারভিন আক্তার। ধন্যবাদ। আমি ওনাদের কয়েকটা কথা দিয়ে শুরু করছি। ওনারা বলেছে সাস্টেনেবলের কথা, বৈষম্যের কথা। আমি এবং আমার দল বলবো এই সমস্ত কোটা সংরক্ষণের মাধ্যমেই সম্ভব নয় মাননীয় স্পিকার। শুধু কোটা নয়, চাই দক্ষতার বিকাশ, তাহলেই পাবে সমাজ উন্নয়নের আভাস। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই ছায়া সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা প্রধান প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণই টেকসই উন্নয়নে ত্বরান্বিত করতে পারে না মাননীয় স্পিকার। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আজকে যখন সকল ক্ষেত্রে দেশ সুষম উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা কখনোই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পশ্চাৎপদ দেখতে চাই না মাননীয় স্পিকার। আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার। প্রতিবন্ধীদেরকে যদি উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে গড়ে তোলা যায়, তাহলে তারাও সমাজে 8-10 জন সাধারণ মানুষের মতো সুপ্রতিষ্ঠিত হতে পারবে মাননীয় স্পিকার। আমরা একটু পরে নিচ্ছি, মাননীয় সদস্যরা একটু পরে নিচ্ছি। হচ্ছে ডেইজি বুকের প্রতিষ্ঠাতা, তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য। তিনি নিজে উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে পৃথিবী জুড়ে আলোর দীপ্তিময় আলোর শিক্ষার প্রজ্বলন তৈরি করেছেন তিনি মাননীয় স্পিকার। তাহলে তিনি যদি পারেন, আমরা কেন পারবো না মাননীয় স্পিকার? আমাদেরকেও যদি সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, অবশ্যই আমরা পারবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি প্রতিবন্ধীদের উপযুক্ত আমরা একটা প্রশ্ন নেই মাননীয় মন্ত্রী, আমরা একটা প্রশ্ন নেই। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল তো বলছে প্রতিবন্ধীদের জন্য কোটা কোনো প্রয়োজন নেই। তাহলে 2012 সালে বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 1% কোটা সংরক্ষণ করার পরে কেন সকল প্রতিবন্ধীদের বিশেষ কেটে হয়েছে, এর আগে কেন হতে পারেনি? মাননীয় স্পিকার, আমরা বিরোধী দল নয়, সরকারি দল, এবং আমার বক্তব্যটি শুনতে থাকুন, আশা করি উত্তর পেয়ে যাবেন। এবং কয়জন পেয়েছে কোটার মাধ্যমে আপনারা বলতে পারবেন? যদি যে কয়জন পেয়েছে, কয়জন পেয়েছে, তাহলে কোটা প্রশ্ন যদি শুধুমাত্র অধিভুক্ত 1% কোটা দিয়ে 6 জন পায় মাননীয় স্পিকার, তাহলে 5 যদি আমাদের জন্য নির্দিষ্ট আকারে 5% কোটা রাখা, তাহলে এই পরিমাণ কোথায় গিয়ে দিয়ে আমি তো বলছি না যে কোটাকে অস্বীকার করছি, আমি কোটাকে অস্বীকার করছি। আমি বলছি কোটার মাধ্যমে, শুধু কোটার মাধ্যমে টেকসই উন্নয়নে ত্বরান্বিত করা সম্ভব নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যদি আমাদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা যায়, তাহলেই টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, উন্নত বিশ্বে যথাযথ সুযোগ সুবিধা থাকার কারণে সেই দেশগুলোতে সরকারি চাকরির ক্ষেত্রে কোটার প্রয়োজন হয় না মাননীয় স্পিকার। তাহলে মাননীয় স্পিকার, আমার বিরোধী দলের বন্ধুরা কোটা সংরক্ষণের কথা বলে কেবলমাত্র সংসদকে ধূম্রজালের সৃষ্টি করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের দেশে প্রতিবন্ধীদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের যে ব্যবস্থা রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা জানি চকচক করলেই আমরা সেটা বাড়ানোর চেষ্টা করছি। পাবো আমরা আমাদেরকে অবশ্যই কোটার সংরক্ষণের প্রয়োজন। মাননীয় মন্ত্রী পারুল বেগম একটু অপেক্ষা করবেন, আমরা প্রশ্ন নেই, প্রশ্নটি করুন। স্পিকার, উন্নত প্রতিটি রাষ্ট্রেই তো প্রতিবন্ধীদের জন্য কোটা ব্যবস্থা আছে, তাহলে এটা কি আপনি এই যে কোন দেশে কোটা নেই জাপান এবং আপনি জানেন না। অর্ডার প্লিজ, এই সংসদকে উত্তপ্ত করবেন না। মাননীয় সদস্য, আপনার প্রশ্ন করে আপনি বসে পড়ুন। মাননীয় মন্ত্রী, আপনার জবাব আপনি দেন। মাননীয় স্পিকার, সব দেশেই কোটা নয় মাননীয় স্পিকার। আর আমি বলছি কোটার মাধ্যমেই টেকসই উন্নয়ন করা সম্ভব না, কোটা একমাত্র সমাধান নয়। তাহলে মাননীয় স্পিকার, প্রশ্ন রাখছি বিরোধী দলের বন্ধুদের কাছে, কোটা সারা জীবন কোটা নামক প্যারাসিটামল খাইয়ে আর কতকাল ভুলিয়ে রাখতে চাইছেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার,
আমার কাছে মনে হচ্ছে আমার বিরোধী দলের বন্ধুদের অন্তরাখিতে ধাঁধা পড়ে আছে, কারণ তারা বুঝতেই চাইছে না টেকসই উন্নয়ন কোনো অস্থায়ী ব্যবস্থা নয়। টেকসই উন্নয়ন হচ্ছে মানসম্পন্ন স্থায়ী ব্যবস্থা, যা শুধুমাত্র কোটা সংরক্ষণের মতো ক্ষুদ্র অস্থায়ী ব্যবস্থা দ্বারা সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমরা জানি চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি কোটা সংরক্ষণের মাধ্যমেই টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। মাননীয় স্পিকার, সরকারি চাকরিতে কোটা দিয়ে কয়জন প্রতিবন্ধীকে সুপ্রতিষ্ঠিত করা সম্ভব? যেখানে বাংলাদেশের 100 ভাগের প্রতিবন্ধীদের মধ্যে মাত্র 4 ভাগ শিক্ষা গ্রহণ করেছে, আর আমার বাকি 96% প্রতিবন্ধীদের ভাগ্য কি কোটার মাধ্যমে কোটার নামক আলিয়ার মাধ্যমে আলোকিত করা সম্ভব? উপযুক্ত পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি হলেই আমার প্রতিবন্ধী ভাইয়েরা নিজ যোগ্যতার বলেই কাজ পাবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বাংলাদেশে মোট কর্মসংস্থানের 100 ভাগের মধ্যে 89 ভাগই বেসরকারি। সেক্ষেত্রে আমার বিরোধী দলের কাছে প্রশ্ন, প্রতিবন্ধীরা কি শুধু সরকারি চাকরিই করবে? মাননীয় স্পিকার, সরকার কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে, কোন বেসরকারি প্রতিষ্ঠান বা এনজিও প্রতিবন্ধীদেরকে চাকরি দিলে অথবা তাদের সেবায় কোনো অর্থ ব্যয় করলে সেই প্রতিষ্ঠানে কর রেয়াত 10% মওকুফ করা হবে। আমরা দেখতে পাই এখনো প্রতিবন্ধীদেরকে অবহেলা করা হয়। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার, তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন কি কোটার মাধ্যমে সম্ভব? পরিবর্তন করা নয়। মাননীয় স্পিকার, আজকে আমার মতো একজন দৃষ্টি প্রতিবন্ধীকে যদি সুষ্ঠু কর্মপরিবেশ না দেওয়া হয়, তাহলে চাকরি নামক সোনার হরিণটিকে কোটার মাধ্যমে ধরে রাখা সম্ভব? এই যুগে কি প্রয়োজন? আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, কুমিল্লার একজন শারীরিক প্রতিবন্ধী মানজারুল ইসলাম রানা একটি মোটা বেতনের চাকরি পাওয়া সত্ত্বেও তাকে সহকর্মীদের অসহযোগিতা এবং কর্মপরিবেশ না থাকার কারণে তাকে চাকরিটি ছেড়ে দিতে হয়। মাননীয় স্পিকার, এরপরেও কি বিরোধী দলের বন্ধুরা বলবে কোটার মাধ্যমে টেকসই উন্নয়ন করা সম্ভব? পারবে না। মাননীয় স্পিকার, আমরা জানি হেলেন কেলার এবং স্টিফেন হকিংসের মতো মানুষেরা পুরো বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে, তাদের কিন্তু কোটা লাগেনি। মাননীয় স্পিকার, তাদের প্রয়োজন হয়নি, কারণ তাদের প্রতি তাদের পরিবার এবং সমাজ তাদেরকে যথাযথ সহযোগিতা করেছে। মাননীয় স্পিকার, আমাদেরকেও যদি সে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় এবং যদি আমরা পাই, আমরাও উন্নতি শিখরে আরোহণ করতে পারবো। মাননীয় স্পিকার, আমি মনে করছি কোটার প্রয়োজনটা তখনই হবে যখন অনার্স পরীক্ষা অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষাগুলো যদি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে পারবো, তখনই আমার কোটার প্রয়োজন হবে। মাননীয় স্পিকার, প্রশান্ত কোটা উন্নয়নের ত্বরান্বিত করার পথে কোটা হচ্ছে প্রশান্ত মহাসাগরের মাঝে এক ফোঁটা শিশির বিন্দু। মাননীয় স্পিকার, কোটায় 1 ফোঁটা সংরক্ষণই একমাত্র সমাধান নয় এবং মূল ভূমিকা পালন করতে পারে না। মাননীয় স্পিকার, ডিফিকাল্ট রোডস often lead to beautiful ডেস্টিনেশনস। কঠিন পথকে পাড়ি না দিতে পারলে আমরা সুন্দর গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো না। মাননীয় স্পিকার, তাই আমি বলতে চাই এই সংসদে এই প্রস্তাবটি যেন গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমি অনুরোধ করবো এই পাশে যারা রয়েছে রেলের কলেজ সমর্থক সবাই জোরে তালি দেন। একটা তালিতে বাধা কোথায়? এত শিখে দেখতাম কারো তালি নাই। আর এই পাশে দিবা বিরোধী দলের জোরে তালি দাও। তোমরা আমার জোরে তালি দাও, জোরে তালি দাও। ধন্যবাদ পারুল বেগমকে তার বক্তব্যের জন্য, পারভিনকে। এবং সে যেটি বলল সেটি হচ্ছে যে আমাদের সমুদ্রের মধ্যে 1 ফোঁটা বিন্দু হবে এই কোটাটি। আমরা যদি এই কম্পিটিটিভ ব্যবস্থা যদি এগিয়ে যেতে না পারি, আমাদের দেশ যখন এগিয়ে যাচ্ছে, আমরা সুষম উন্নয়নের দিকে যখন যাচ্ছি, যদি কোটা নামক এই প্যারাসিটামলের পিছনে আমরা ঘুরতে থাকি, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই প্রতিবন্ধীদের যে উন্নয়নের শিখরে নেওয়া সেটি আমরা করতে পারবো না। আমরা শুনছিলাম আমাদের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী পারভিন আক্তারের বক্তব্য। এবার আমরা বক্তব্য শুনবো আমাদের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা বিবি কুলসুম লিপির কাছ থেকে তার বক্তব্য। তোমরা তালি দাও।
আমি লিপি। আমার পরিবারে আমরা 3 ভাই বোন দৃষ্টি প্রতিবন্ধী। অনেক চড়াই উতরাই পাড়ি দিয়েও আমি ও আমার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছি। আমি এবং আমার বান্ধবী, আমি দেখতে পাই না, আমার বান্ধবী দেখতে পায়। ও স্বপ্ন দেখে সুখের, আর আমাকে চিন্তা করতে হয় কিভাবে জীবন সংগ্রাম করে বেঁচে থাকবো। ও স্বপ্ন দেখে ওর বিয়ে হবে, সংসার করবে, উজ্জ্বল ভবিষ্যতের, আর আমার শুধু স্বপ্নই থেকে যায়। একটি পরিবার জানে তার প্রতিবন্ধী মেয়ে থাকলে এই প্রতিবন্ধী মেয়েটিকে পাত্রস্থ করা কতটা কষ্টকর। মাননীয় স্পিকার, হ্যাঁ মাননীয় স্পিকার, আমার স্বপ্নটা বাস্তবায়ন হওয়ার সম্ভব তখনই রয়েছে যখন আমি বাংলাদেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োজিত হতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হলো প্রতিবন্ধীদের জন্য কোটাই সংরক্ষণ ট্যাক্স উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না। আমি ও আমার দল এর তীব্র বিরোধিতা জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যে আমার দলের দলনেতা আমার দলের বিভিন্ন দিক তুলে ধরেছে, আমি আরো সুস্পষ্ট করে দিয়ে যাবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলের একটা বলি, বিরোধী দল বলেছে আমরা শুধু চাকরির ক্ষেত্রে কথা বলছি। মাননীয় স্পিকার, আমরা শিক্ষা, চাকরি, চিকিৎসা সবকিছুতে প্রতিবন্ধীদের জন্য অবশ্যই যেন কোটা ব্যবস্থা থাকে। মাননীয় স্পিকার, আমি যদি কর্মসংস্থানের ব্যাপারটি দেখি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2015 সালে 190টি দেশের মধ্যে বাংলাদেশের সনদটিতে স্বাক্ষর করে। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 4 নম্বরে বলা হয়েছে সকল আমরা একটা প্রশ্ন নিতে চাই মাননীয় বিবি কুসুম, একটা আমরা প্রশ্ন নিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নটি করুন। মাননীয় স্পিকার, এতদিন আমার বিরোধী দলের নেতা এতক্ষণ বলে গিয়েছেন কোটার মাধ্যমে সবকিছু, এখন আমার বিরোধী দলের উপনেতা বলছেন যে কোটার মাধ্যমে কি বিয়ের পাত্র রেডি করা সম্ভব। এটা কি কোটা দিয়ে সম্ভব বিয়ের পাত্র? আমরা তো তার দেখা চাচ্ছি। কোটার মাধ্যমে কি বিয়ের পাত্র রেডি করা সম্ভব? মাননীয় স্পিকার, আমি বলছি যদি একজন প্রতিবন্ধী প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী নিয়োজিত হয় তাহলে তার জন্য পাত্র নির্বাচন সম্ভব। মানে স্পিকার, আমি ফিরে যাচ্ছি আমার বক্তব্যে। মানে স্পিকার, ধারা 4 নম্বরে বলা হয়েছে সকল অনগ্রসর ব্যক্তির জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে। মানে স্পিকার, সেই জায়গায় দাঁড়িয়ে আজ বাংলাদেশ কিভাবে 4% জনসংখ্যাকে বাদ দিয়ে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হবে তা আমার জানা নাই। মাননীয় স্পিকার, বাংলাদেশকে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে রূপান্তরিত হলে এই 10% প্রতিবন্ধীকেও অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে দেশে উন্নয়ন করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, এখন আমাদের বাংলাদেশের মানুষ এমনিতেই অনেক অসচেতন। মন্ত্রী পরিষদের মাননীয় সচিব শফিউল আলম বলেছেন কোনো যোগ্য প্রতিবন্ধী পাওয়া যায় না। মাননীয় স্পিকার, মন্ত্রী পরিষদের সচিব শফিউল আলমের মতো যদি একজন লোক এই ধরনের বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাহলে সমাজের অন্য লোকজন কি করবে? প্রশ্ন রয়ে গেল আমরা একটা প্রশ্ন নেই, শেষ প্রশ্ন। মাননীয় স্পিকার, উনি তো কর্মসংস্থানে যাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা নিয়ে, এখন সেখানে যদি কর্ম পরিবেশ নাই থাকে তাহলে কি কোটা দিয়ে সে র্যাম্প ছাড়া সে কোটার মাধ্যমে উঠে কি কর্মসংস্থানে যাবে? প্রশ্ন রেখে গেছে বিরোধী দল। মাননীয় স্পিকার, ওটা মনে হয় জানা নাই আমরা শাহবাগের প্রতিবন্ধীরা যে কোটা আন্দোলন করছি সেখানে প্রতিবন্ধীদের জন্য র্যাম্পের ব্যবস্থা জানার জন্য একটা দাবি তুলে ধরেছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আজ প্রতিবন্ধীরা বেকার ভগগুড়ে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় স্পিকার, সেই জায়গায় দাঁড়িয়ে শফিউল আলম স্যার যদি এই ধরনের কথাবার্তা বলেন তাহলে সমাজের অন্য লোকজন কি করবে? মাননীয় স্পিকার, গত 1 মাস আগে আমার বিরোধী দলের নেত্রী এটিএন বাংলার পদ্মায় বলেছেন তিনি 4 বার চাকরি পরীক্ষার ভাইবা বোর্ডে গিয়েও তার চাকরিতে নিশ্চিত হয় তখন ওনার মেধা কি জানালা দিয়ে উপনেতা একটু অপেক্ষা করুন, আমরা শুনি। মাননীয় স্পিকার, উনি
বলছেন চারবার আমি পরীক্ষা দিয়ে, হ্যাঁ মাননীয় স্পিকার কথাটা সত্য, আমি আমার যোগ্যতায় গিয়েছি, মেধা তালিকায় গিয়েছি, কিন্তু আপনার কোটা তোমাকে চাকরিটা নিয়ে দিতে পারেনি কেন বিরোধী দলের নেতা? মাননীয় স্পিকার, কারণ এই জন্যই বলছি কোটা সংখ্যা কম ছিল বলে আমার রিজনাল এই ছাত্রীটা নিতে পারে না, তাই আমরা কোটা সংরক্ষণ চাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা পজিটিভ ডিসক্রিমিনেশন বলতে কি বুঝি? পজিটিভ ডিসক্রিমিনেশন বলতে বুঝি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিশেষ সুবিধা দিয়ে একীভূত করা। মাননীয় স্পিকার, উন্নত বিশ্ব আজ কেন এত উন্নত? কারণ বিশ্বের প্রতিটি দেশে রয়েছে প্রতিবন্ধীদের জন্য কোটা ব্যবস্থা। মাননীয় স্পিকার, যেমন চীনের 5%, জাপানের 7%, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের 4%, পাকিস্তানের 30%। মাননীয় স্পিকার, তারপরেও কি তিনি বলবেন প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ ছাড়াই ট্যাক্স উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে? প্রশ্ন রয়ে গেল বিরোধী দলের কাছে। মাননীয় স্পিকার, বলতে গিয়ে আমার সেই কবিতা দুটো লাইন মনে পড়ে গেছে। চোখের আলো নেই বলে হইনি আমি নিঃস্ব, মনের আলোয় তৈরি আমি, জয় করব বিশ্ব। হ্যাঁ মাননীয় স্পিকার, প্রতিবন্ধীদের জন্য যদি বিশেষ সুযোগ সুবিধা থাকে এবং কোটা ব্যবস্থা চালু করা হয়, তাহলে আমার বিশ্বাস প্রতিবন্ধীরা একদিন এই বিশ্বকে জয় করতে পারবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। বিবি কুলসুম লিপি একেবারে তার বাস্তবিক প্রেক্ষাপটে নিজের অবস্থানটা তুলে ধরলো এবং বলল যে একটা প্রতিবন্ধী পরিবারের তার অভিভাবকরা জানে প্রতিবন্ধী একটা কন্যাকে পাত্রস্থ করতে কি ধরনের কষ্ট তাদের করতে হয়। আসলে খুবই বেদনার। আমরা তার এই দুঃখের কথা, কষ্টের কথা সে নিশ্চয়ই তার যখন কিশোর বয়স পার করেছে, এখন তার সময় হয়েছে, সে সংসার করবে, ঘর করবে, তার পরিবার হবে, তার সন্তান হবে, কিন্তু তার মনের মধ্যে আজকে যারা এখানে অডিয়েন্স আছে নিশ্চয়ই আমরা যারা অপ্রতিবন্ধী ভাই বোনরা রয়েছি, তার মনের মধ্যে এই শঙ্কাটি, তাকে কে পাত্র হিসেবে গ্রহণ করবে, কে তাকে সেই সুখ দিবে, সেই শান্তি দিবে, সেই সংসার দিবে। এবং সে কারণে বলছে যে এই প্রতিবন্ধীরা যদি আজকে বিশেষ সুবিধা বা কোটার মতো সুবিধা পায়, তাহলে সে একদিন বিসিএস ক্যাডার বা সরকারি বড় চাকরি করে বা বিশেষ সুবিধা নিয়ে যখন সে উপযুক্ত হবে, তখন অনেক পাত্রই তাকে বিয়ে করতে আসবে। আমরা জোরে তালা দিতে চাই লিপির জন্য, জোরে তালা লিপির জন্য। লিপির জন্য শুভকামনা রইল। আমরা একটু জানিয়ে রাখি যে যুব সম্মেলন 2018 উপলক্ষে এসডিজি বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের পক্ষ থেকে আজকের আয়োজনটি চলছে এবং আয়োজনের এই প্রাক্কালে আমরা আহ্বান করছি আমাদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা বিবি কুলসুম লিপি, মাননীয় সরকার দলীয় সদস্য রিপা তাবাসসুম সুমিকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রতিবেশী দেশ ভারতের স্বনামধন্য রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একদা বলেছিলেন, সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে। আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তাহলে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে নিজেদের অবস্থানকে পরিশ্রমের মাধ্যমে দৃঢ় করতে হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান ছায়াসংসদে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে প্রধানমন্ত্রী কর্তৃক যে প্রস্তাবটি উত্থাপিত হয়েছে তা হলো প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পারে না। মাননীয় স্পিকার, আজকের এই বিশ্বায়নের যুগে যখন আমাদের বাংলাদেশ আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময় বিরোধী দলের বন্ধুরা প্রতিবন্ধীদেরকে অনগ্রসর করে রাখার এই অংশ হিসেবে এই যৌক্তিক প্রস্তাবটির বিরোধিতা করছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন মাননীয় স্পিকার, যখন একজন প্রতিবন্ধী ব্যক্তি তার সবচেয়ে নিরাপদ আশ্রয় পরিবারের কাছ থেকে অবহেলার শিকার হয়, তখন সরকারি চাকরির কোটা সংরক্ষণ করে ওই প্রতিবন্ধী ব্যক্তির পারিবারিক গ্রহণযোগ্যতা কতটুকু নিশ্চিত করা সম্ভব? মাননীয় স্পিকার, ঠিক তা আমার বোধগম্য নয়। মাননীয় স্পিকার, আমরা এখন প্রশ্ন নিচ্ছি না, একটু পরে নিচ্ছি। আমরা জানি একজন মানুষের প্রথম বিদ্যালয় হলো তার পরিবার, আর প্রতিবন্ধীদের বৈষম্যতা শুরু হয় ঠিক সেই পরিবার থেকেই। মাননীয় স্পিকার, এই বৈষম্য দূর করতে না পারলে এই কোটা নামক আলাদিনের চেরা কি কাজে আসবে? মাননীয় স্পিকার, বর্বরতার চরম অবস্থায় পৌঁছে গেছে আমাদের সমাজ। একটি প্রতিবন্ধী শিশুর জন্য সরকার থেকে চিকিৎসার জন্য অনুদানের অর্থ যখন তার পিতা আত্মসাৎ করে, তখন শিউরে উঠতে হয়। মাননীয় স্পিকার, সমাজের অসঙ্গতি দূর না করতে পারলে প্রতিবন্ধীরা কিভাবে যোগ্য হয়ে গড়ে উঠবে? আর শিক্ষা অর্জন না করতে পারলে এই কোটা ধুইকে তারা পানি খাবে। মাননীয় স্পিকার,
ডেভিড ব্ল্যাঙ্কেট একজন সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও ইংল্যান্ডের মতো মাননীয় একটি সদস্য উন্নত সুমি, দেশের শিক্ষা মাননীয় সদস্য সুমি, আমরা একটা প্রশ্ন নেই, মাননীয় বিরোধী নেতারা প্রশ্ন করতে চাচ্ছেন, প্রশ্নটি করুন। মাননীয় স্পিকার, আমার বিরোধী সরকার পক্ষের বন্ধু বলছেন যে প্রতিবন্ধীরা নাকি কোনো বৈষম্যের শিকার হচ্ছে না, পশ্চাৎপদ জনগোষ্ঠী না। তাহলে এই যে উদাহরণগুলো তিনি দিচ্ছেন বৈষম্যের শিকার হচ্ছে, তারপরও তারা কিভাবে বলতে পারে? স্পষ্টত তাদের বলে যেতে হবে প্রতিবন্ধীরা কোনো পশ্চাৎপদ জনগোষ্ঠী না বাংলাদেশের জি, প্রেক্ষাপটে। ধন্যবাদ। আসুন সুমি, প্রশ্নের উত্তরে আসুন এবং আপনার বক্তব্যে আসুন। আসলে আমি এখানে বলছি না কোটা পুরো অস্বীকার করছি না, কিন্তু কোটা ছাড়াও বেসরকারি প্রতিষ্ঠান, ওনারা শুধু কোটার কথাই বলছে, কিন্তু কোটা ছাড়াও যে আমাদের জীবনে মানে আমরা উন্নতির দিকে ধাবিত হতে পারবো, আমরা সেই বিষয়গুলোই বলছি। স্পিকার, যে আমরা প্রশ্নটি দ্রুত শেষ করুন। কোন প্রশ্ন? স্পিকার, আমি বলছি যে তিনি যে বলছেন বৈষম্যের শিকার হচ্ছে পরিবার, রাষ্ট্র থেকে, সমাজ থেকে, এই বৈষম্য প্রমাণ করে যে পশ্চাৎপদ জনগোষ্ঠীর প্রতিবন্ধী, তিনি সেটা অস্বীকার করছেন। সেটা স্পষ্ট জবাব চাচ্ছি মাননীয় স্পিকার। এই বৈষম্য কোথা দিয়ে দূর করা সম্ভব কিনা তিনি আবার আপনাকে প্রশ্ন করেছেন। আসুন, বক্তব্য আসুন। সম্ভব না, এই বৈষম্য দূর করতে হলে সামাজিক, পারিবারিক এবং সবার সচেতনতা দরকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্ন ফেলেছি। মাননীয় স্পিকার, ডেভিড ব্ল্যাঙ্কেট একজন সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও ইংল্যান্ডের মতো একটি গুরুত্বপূর্ণ দেশে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। অথচ মাননীয় স্পিকার, আমাদের দেশে আনাচে কানাচে অনেক মেধাবী প্রতিবন্ধী ব্যক্তি ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তারা যদি তাদের প্রতিভা বিকাশের সুযোগ না পায়, তাহলে কি ওই কোটা তাদের জীবনে কোনো কাজে আসবে মাননীয় স্পিকার? মোটেও নয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে তারা যেন সব পেয়েছে, দেশে বসবাস করছে। সেখানে দক্ষতা বা যোগ্যতার কোনোই প্রয়োজন শুধুমাত্র নেই। প্রশ্নটি করুন একটু। জি, শুধু প্রশ্ন। প্রতিবন্ধীদের জন্য যদি কোটার প্রয়োজনই না হয়, তাহলে কেন আজকে প্রতিবন্ধীরা অবিরাম আন্দোলন করে যাচ্ছে শাহবাগের মোড়ে? উত্তর দিয়ে যাবে। নেই বলছি না, আমি বলছি যে কোটার প্রয়োজন আছে, কিন্তু অল্প, মাত্র এক সাগরের মধ্যে এক বিন্দু পরিমাণ জল যতটুকু বারবার আমাকে বিব্রত করা হচ্ছে মাননীয় স্পিকার। যখন আমাদের যোগ্যতা অর্জনের জন্য সমাজ এবং পরিবারের ভূমিকা যথেষ্ট নয়, সেখানে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণের বিষয়টি যেন সম্পূর্ণ প্রশ্ন ঝড়ের রাতে ভাঙা হারিকেনের মতো। মাননীয় স্পিকার, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিবন্ধী বান্ধব ভৌত অবকাঠামোগত উন্নয়ন আগে করা প্রয়োজন। সরকারি প্রতিষ্ঠানগুলোতে র্যাম বা ঢালু পথের ব্যবস্থা থাকলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নেই বললেই চলে। তাহলে বিরোধী দলের বন্ধুদের কাছে প্রশ্ন, সকল স্থানে প্রবেশগম্যতা নিশ্চিত না করে শুধুমাত্র কোটা সংরক্ষণের মাধ্যমে কি টেকসই উন্নয়ন করা সম্ভব মাননীয় স্পিকার? স্পিকার, যখন আমার ঘর থেকে বাইরে বের হওয়াটাই নিরাপদ না, প্রতিটি ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হয়, প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হতে হয়, সেখানে আমার বিরোধী দলের বন্ধুদের কাছে অনুরোধ, আকাশের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকান এবং বাস্তবতার নিরিখে স্বীকার করে নিন, টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগ্যতা অর্জনের জন্য সকল উপাদান নিশ্চিত করতে হবে। আর তা করতে পারলেই প্রতিবন্ধী ব্যক্তিরা কোটা না থাকলেও পিছিয়ে থাকবে না। প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাদের মতো একজন সুস্থ স্বাভাবিক মানুষের ঘুম ভাঙে সকালে লাল সূর্যের স্নিগ্ধ আলো দেখে, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের মতো দৃষ্টি প্রতিবন্ধী মানুষের কাছে দিনরাত সবই তো সমান। মাননীয় স্পিকার, কিছুক্ষণ দুচোখ বন্ধ করে দেখুন পৃথিবীটা কত অন্ধকারাচ্ছন্ন। দুচোখ বন্ধ করে একটু হেঁটে দেখুন আমাদের চলার পথটা কতটা কঠিন। মাননীয় স্পিকার, তাহলেই বুঝতে পারবেন আমাদের ক্ষত, আমাদের বেদনা কতটা গভীর। মাননীয় স্পিকার, তাহলে কি আমাদের এই ক্ষত, এই বেদনা শুধুমাত্র কোটা দিয়েই দূর করা সম্ভব? স্পিকার, না মাননীয় স্পিকার, শুধুমাত্র এই ক্ষত, এই বেদনা কোটা দিয়ে দূর করা সম্ভব নয় মাননীয় স্পিকার। এই বৈষম্য দূর করতে হলে প্রথমে যেটা প্রয়োজন, গুণগত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও প্রশিক্ষণের ব্যবস্থা, উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি, ভৌত অবকাঠামোগত উন্নয়ন, পারিবারিক এবং সামাজিক সচেতনতা, সর্বোপরি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মাননীয় স্পিকার, ফুল যেমন তার সুন্দর সুবাস ছড়িয়ে পৃথিবীটাকে ভরিয়ে রাখে, ঠিক সেইভাবে আমরা প্রতিবন্ধী মানুষদের সুযোগ পেলে নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ করতে পারবো। স্কাই অ্যাবভ মি, আর্থ বিলো মি, ফায়ার উইদিন মি। আমি কোটার আশায় বসে থাকবো না, কারণ আমার মাঝে আছে সম্ভাবনার আগুন। মাননীয় স্পিকার, সর্বশেষে আমি একটি গানের লাইন দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব।
প্রতিবন্ধকতা ছিন্ন করে চলার পথ দাও সহজ করে, দাও অধিকার করুণা নয়, ভালোবাসা দাও তোমার আমায়। হা ভেবে দেখো, বুঝে দেখো, আমরা ছাড়া তোমরা সম্পূর্ণ নয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে উপস্থিত সম্মানিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার কাছে আবেদন জানাচ্ছি আজকের এই মহান সংসদে যেন এই প্রস্তাবটি গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমি সুমির বক্তব্যে খুব আপ্লুত এবং আমি একটু জানিয়ে রাখি যে আমাদের সাথে আমাদের যে মূল উদ্যোক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সম্মানীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ, তিনি এসেছেন। আমি একটু সম্মানিত অতিথি এবং আমাদের মূল উদ্যোক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে একটু মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। দয়া করে আসবে সবাই, একটু তালি দিন সবাই। পুরো আয়োজনটি করবার জন্য যিনি সার্বিকভাবে আমাদের সাথে বসেছেন, কথা বলেছেন, তিনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আমরা তাকেও যুক্ত করতে পেরেছি, এসেছেন। আমি সুমির কথায় আমি আসলেই নিজে খুবই অশ্রুসিক্ত হয়ে পারছি না। সে বলছে যে আমরা ছাড়া, মানে তারা ছাড়া আমরা অসম্পূর্ণ, আমরা সম্পূর্ণ নই। একেবারে সঠিক বলেছে সুমি, তো তোমরা ছাড়া আমরা একেবারেই সম্পূর্ণ নয়, আমরা অসম্পূর্ণই থেকে যাচ্ছি। বলেছে যে হৃদয় দিয়ে একটু শুনবার চেষ্টা করুন সবাই। বলেছে আজকে প্রতিবন্ধী ভাই বোনদের এই প্রতিযোগিতায় একটু সরে দাঁড়ান সবাই একটু। সে বলেছে যেটা একটু দুটি চোখ বন্ধ করে দেখুন তো কেমন লাগে। আমরা সবাই যদি ক্ষণিকের জন্য একটু চোখটি বন্ধ করে রাখি তাহলে আমাদের কেমন লাগবে। ঠিক সেভাবেই কিন্তু তারা তাদের জীবনকে পরিচালনা করছে। তারা প্রতিনিয়ত, সুমি একবার বলেছে বাতাসের শব্দ নাকি তাকে ধোঁকা দেয়। সে বাতাসের শব্দ পেলে সে বুঝতে পারে না যে কি হচ্ছে। এবং আজকে সে একটা ছোট্ট করে কথা বলেছে যে এই কোটাটি হচ্ছে কি ঝড়ের রাতে একটা ভাঙা হারিকেনের মতো। সে নিজকে তৈরি করতে চায়, সে কম্পিটিটিভ এই পৃথিবীতে নিজে কোনোভাবেই কোনো এরকম অসম্পূর্ণতা ভাবে সে বেঁচে থাকতে চায় না। আমরা ধন্যবাদ জানাতে চাই সুমিকে তার হৃদয়কার্য বক্তব্যের জন্য। আমরা শুনবো, আমি আগে জানিয়েছি যে আমাদের যে আয়োজনটি চলছে, এই আয়োজনটি হচ্ছে যুব সম্মেলন 2018 উপলক্ষে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের পক্ষ থেকে আয়োজনটি হচ্ছে এবং আমরা এই আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে আমরা এই প্রতিযোগিতা করছি এবং আমরা এবারে শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ আইবুল্লাহ রিয়াদের কাছ থেকে তার বক্তব্য। ওরা চাই হতে চাই সবার চোখে ভালোবাসার ছবি, মোদের ব্যবহারে সবার মন রাঙিয়ে গর্ব সুখের পৃথিবী। জি মার স্পিকার, আমরা প্রতিবন্ধীরা যখন ভাবছি একটি সুখের এবং সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তুলব, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশ সরকার কর্তৃক এমন একটি প্রজ্ঞাপন জারি করা হয় যাতে প্রতিবন্ধীদের যে অন্ধের যষ্টি ছিল, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 1% কোটা, সেই কোটাটিও বাতিল করে আজকে প্রতিবন্ধীদের মাথায় চিন্তার বাজ ভেঙে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে কিনা আজকে আমাদের সরকারি দল এমন একটি প্রস্তাব উত্থাপন করে যে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণই টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না, এটি সময় অনুপযুক্ত। তাই এর ঘোর বিরোধিতা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। ধন্যবাদ ম্যাডাম স্পিকার আজকের এই মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। ম্যাডাম স্পিকার, আজকে বিরোধী সরকারি দল বলছে যে প্রতিবন্ধীদের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টি করার কথা, তাদের বৈষম্য দূরীকরণের কথা। জি ম্যাডাম স্পিকার, আমরা বলছি, কিন্তু এগুলো কিভাবে সম্ভব একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ম্যাডাম স্পিকার, ভাবা যাক বাংলাদেশের নারীদের কথা। আজ থেকে 20 থেকে 25 বছর পূর্বে বাংলাদেশের নারীরা ছিল এই দেশের অবহেলিত, নিগৃহীত, নিপীড়িত। কিন্তু সেই নারীদের জন্য যখন সরকারি চাকরিতে 10% কোটা ব্যবস্থা চালু করা হয়েছে, আজকে বাংলাদেশের নারীরা এই দেশকে টেকসই উন্নয়নে ত্বরান্বিত করছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের নারীদের জন্য যখন পরবর্তীতে জাতীয় সংসদে 50টি সংরক্ষিত আসন রাখা হয়েছিল, তখন বাংলাদেশের নারীরা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে। মাননীয় স্পিকার, তাহলে আজকে বিরোধী দলের কাছে আমার প্রশ্ন, স্পিকার, যদি এই অবহেলিত নারীরা, সরকারি দলের কাছে আমার প্রশ্ন, যদি এই অবহেলিত নারীরা যদি এই দেশকে বর্তমানে যদি নেতৃত্ব দিতে পারে, তাহলে কেন প্রতিবন্ধীরা পারবে না? মাননীয় সদস্য সুমি, মাননীয় সদস্য রিয়াদ সুমি, আপনি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন? জি মাননীয় স্পিকার, জি প্রশ্নই করুন। স্পিকার, কোটার মাধ্যমে যে সরকারি মানে যত নারীরা সরকারি চাকরি পেয়েছে, তাহলে বেসরকারি প্রতিষ্ঠান যত নারী আছে তারা কি কোটার মাধ্যমে চাকরি পেয়েছিল? মাননীয় স্পিকার, তিনি হয়তো বুঝতে পারছেন না, বারবারই একটা কথা আমরা বলছি যে
কোটা বলতে শুধু সরকারি চাকরি নয়, সরকারি বেসরকারি শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রতিবন্ধীদের কোটার ব্যবস্থার কথা বলছে ম্যাডাম স্পিকার। যখন বাংলাদেশের সরকার এগিয়ে আসছে নারীদের বিষয়ে, ঠিক তখনই বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসছে ম্যাডাম স্পিকার। এটি কোটা সংরক্ষণ ব্যতীত হয়নি ম্যাডাম স্পিকার। ম্যাডাম স্পিকার, আমরা বলতে পারি ঠিক বাংলাদেশের নারীদের নাই, যদি বাংলাদেশের প্রতিবন্ধীদের জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে 4 থেকে 5% কোটা সংরক্ষণ করা হয়, তাহলে বাংলাদেশের প্রতিবন্ধীরাও এই দেশের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারবে। এমনকি ম্যাডাম স্পিকার, বাংলাদেশের জাতীয় সংসদে যদি প্রতিবন্ধীদের জন্য 3 থেকে 4টি সংরক্ষিত আসন রাখা হয়, তাহলে বাংলাদেশের প্রতিবন্ধীরা ভয়েস রেজ করতে পারবে ম্যাডাম স্পিকার। নীতি নির্ধারণের পর্যায়ে একজন প্রতিবন্ধী থাকলে আর আমাদেরকে বিভ্রান্তিকর সিদ্ধান্তের মুখে পড়তে হবে না ম্যাডাম স্পিকার। ম্যাডাম স্পিকার, আমাদের ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী স্যার, কিরণ স্যার বারংবার তাই কথা বলেন যে এই বিভ্রান্তিকর সিদ্ধান্তের শিকারের থেকে উঠে আসার জন্য একমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের নীতি নির্ধারণের পর্যায়ে থাকতে হবে। ম্যাডাম স্পিকার, আজকে তারা বলছে একটু অপেক্ষা করুন, প্রশ্ন নিচ্ছি আমি। জি বলুন রিয়াদ, বলুন আপনি। ম্যাডাম স্পিকার, আজকে সরকারি দল বলছে যে প্রতিবন্ধীদের মেধা আছে। জি ম্যাডাম স্পিকার, মেধা অবশ্যই আমরা মেধার যোগ্যতার কথা বলছি, মেধার যোগ্যতা আছে বিধায় তো তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। কিন্তু ম্যাডাম স্পিকার, 2012 সালে যখন প্রতিবন্ধীদের জন্য শুধুমাত্র অধিভুক্ত 1% কোটা দেওয়া হয়, তখনই ম্যাডাম স্পিকার প্রত্যেকটা বিসিএস এ কোনো না কোনো প্রতিবন্ধী বিসিএস ক্যাডার হতে পেরেছে। কিন্তু ম্যাডাম স্পিকার, কোটা সংরক্ষণের পূর্বে কেন হতে পারেনি? আমার বিরোধীদের কাছে প্রশ্ন ছিল। মাননীয় সদস্য, বিরোধী সদস্য, এটা প্রশ্ন নেই, মাননীয় সংসদে প্রশ্নটি করুন। মাননীয় স্পিকার, উনি তো বলছে যে 4 থেকে আসনের কথা, সংরক্ষিত আসনের কথা বলছেন। সংরক্ষিত আসনগুলো যে আপনি নিবেন, এক্ষেত্রে যদি আপনার শিক্ষাগত কোনো যোগ্যতাই না থাকে, তাহলে আপনি কোটা দিয়ে কি করবেন সেই আসন? ম্যাডাম স্পিকার, আজকে আমার সরকারি দলের নেতা তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। ম্যাডাম স্পিকার, আমরা কিন্তু মূর্খ শিক্ষিত এটা ভেদাভেদ করছি না। আমাদেরকে সংরক্ষিত আসন যারা শিক্ষিত আছে তাদের থেকে দিক। ম্যাডাম স্পিকার, যাই হোক ম্যাডাম স্পিকার, আমরা একটু পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন 2022 সালে প্রতিবন্ধীদের জন্য যখন অধিভুক্ত মাননীয় সদস্য প্রশ্নটি শুনি। জি করুন। মাননীয় স্পিকার, উনি আমাকে বলছেন মূর্খের শহরে বাস করছে। আমি তো বলবো আপনি মূর্খের শহরে বাস করছেন। আপনি তো বিরোধী দলের নেতা হয়ে আপনি বারবার কোটা সংরক্ষণের কথা কেন বলছেন? আপনাকে তাহলে কি আমি বলতে চাচ্ছি বিরোধী দলের সেভাবেই হতে চাচ্ছেন যে 8 পাস করে আপনি কোটা নিয়ে বসে থাকবেন? জি, ধন্যবাদ আপনার বর্ণনার জন্য। আজকের এই সংসদে আমি উভয়কেই বলছি, আমরা মূর্খের স্বর্গে বাস করছি। এই শব্দটি এই সংসদের বালাম বই থেকে আমি এক্সপান্স করলাম, এটি যাতে লিপিবদ্ধ না হয়। মূর্খের স্বর্গে বাস করছি, এই সংসদে এই শব্দটি আমরা আমাদের বালাম বই থেকে যাতে লিপিবদ্ধ না হয় সেটা অনুরোধ করছি। মাননীয় সদস্য রিয়াদ, আপনার বক্তব্য পেশ করুন। ম্যাডাম স্পিকার, আজকে একটি পরিসংখ্যান দিলে এটি আরো সুস্পষ্ট হবে। 2012 সালে প্রতিবন্ধীদের জন্য প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে অধিভুক্ত 1% কোটা রাখার পরে পরপর প্রত্যেকটি বিসিএস এ প্রতিবন্ধীরা দক্ষতার সাথে উত্তীর্ণ হয়ে আজকে এই দেশকে নেতৃত্ব দিচ্ছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ম্যাডাম স্পিকার, স্বপন চৌকিদার, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, অথচ তিনি আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে নিয়োজিত আছে। শুধু তাই না ম্যাডাম স্পিকার, রয়েছে আমাদের মুন্নিয়াপা, যিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আজকে ইডেন মহিলা কলেজের শিক্ষিকা হিসেবে এই দেশের জাতি গঠন করা কারিগর হিসেবে কাজ করছে। আর এই মুন্নিয়াপা কিন্তু ম্যাডাম স্পিকার তার আগেও বিসিএস ক্যাডার হতে পারতো। কিন্তু ম্যাডাম স্পিকার, যখন কোটা সংরক্ষণ করা হয়েছে তারপরে সকল প্রতিবন্ধীরা কিন্তু ম্যাডাম স্পিকার বিসিএস ক্যাডার হতে পেরেছে। শুধু বিসিএস ক্যাডার নয় ম্যাডাম স্পিকার, 2012 সালে কোটা সংরক্ষণের পরে বাংলাদেশের 10 জন প্রতিবন্ধী সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োজিত আছে এবং বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সেক্টরে প্রায় 8 থেকে 10 জন প্রতিবন্ধী নিয়োজিত আছে। এগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে কোটা সংরক্ষণের ফলে। ম্যাডাম স্পিকার, জাতিসংঘের মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ 2 ধাপ এগিয়ে 138তম থেকে 136তম অবস্থানে এসেছে। কিন্তু ম্যাডাম স্পিকার, দুঃখের বিষয় হচ্ছে এটা আমাদের 10% প্রতিবন্ধীদেরকে কিন্তু মানব সম্পদ উন্নয়নে অন্তর্ভুক্ত করা হয়নি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি ম্যাডাম স্পিকার, যদি এই 10% প্রতিবন্ধীকে সাম্যতা দিয়ে অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের আওতাভুক্ত করে ম্যাডাম স্পিকার কোটা সংরক্ষণ করে তাদেরকে যদি এই দেশের সম্পদ হিসেবে গঠন করা হয়, তাহলে ম্যাডাম স্পিকার আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ আরো 10 ধাপ এগিয়ে যাবে। ম্যাডাম স্পিকার, আজকে যদি প্রতিবন্ধীর জন্য কোটা সংরক্ষণ যদি বাতিল করা হয় ম্যাডাম স্পিকার, তাহলে প্রতিবন্ধী জাতির যে
মৃত্যুর কাফন আছে, সেই কাফনের শেষ পেরেকটুকু মারা হবে মাননীয় স্পিকার। কারণ প্রত্যেকটা প্রতিবন্ধীকে যখন আমরা চাকরি পরীক্ষা দিতে চাই, বিভিন্ন পরীক্ষা দিতে চাই, আমাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয় না। তারা আজকে সচেতনতার কথা বলছে মাননীয় স্পিকার। সচেতনতা তখনই গড়ে উঠবে যখন একজন প্রতিবন্ধীকে তারা দেখবে যে এই প্রতিবন্ধী কাজ করছে। মাননীয় স্পিকার, এই প্রতিবন্ধীকে কাজ করার সুযোগটি সৃষ্টি করতে হবে অবশ্যই কোটার ব্যবস্থার মধ্য দিয়ে। মাননীয় স্পিকার, আমি তো শুধু ঘরে বসে থাকলে আমার সমাজ সচেতন হবে না, এর জন্য আমাকে বাইরে আসতে হবে, আমার সরকারকে আমাকে দেখাতে হবে যে এই প্রতিবন্ধী ব্যক্তি পারে, এই প্রতিবন্ধী দ্বারা সম্ভব। যখন আমার সমাজ দেখবে যে না আমি প্রতিবন্ধী পারি, আমি প্রতিবন্ধী এই দেশে উন্নয়নে কাজ করছি, তখনই আমার সমাজ সচেতন হবে। মাননীয় স্পিকার, আজকে যখন বিসিএস ক্যাডার যখন প্রতিবন্ধী ব্যক্তি কাজ করছে, ধীরে ধীরে কিন্তু আমাদের সমাজ সচেতন হচ্ছিল মাননীয় স্পিকার। কিন্তু এর পূর্বে মাননীয় স্পিকার আমাদের সমাজ সচেতন হয়নি, কারণ আমাদের সমাজ তারা চাক্ষুষভাবে দেখতে চায় যে প্রতিবন্ধীরা আসলে কি সক্ষম নাকি অক্ষম। এই সক্ষমতা যদি আমাদেরকে প্রমাণ করতে হয়, তাহলে সরকারি বেসরকারি থেকে শুরু করে সকল পর্যায়ে কোটার আওতাভুক্ত করে আমাদের প্রতিবন্ধীদেরকে চাকরি ব্যবস্থা দিতে হবে। এটি দীর্ঘস্থায়ী কোটা না হোক, অন্তত ভিশন 2041 পর্যন্ত হলে আমাদের প্রতিবন্ধীদের জন্য 5% কোটা রেখে আমাদেরকে সমাজের সাম্যতা দেওয়া হোক, তবে আমরা বিশ্বাস করছি তবে প্রতিবন্ধীদের জন্য টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই মাননীয় স্পিকার, আজকের এই সময় যখন প্রতিবন্ধীদের কোটা বাতিল করা হচ্ছে, এই সময় যখন সরকারি দল এই ধরনের প্রস্তাব উত্থাপন করা হয়, এটি যদি আজকে মহান ছায়া সংসদে গৃহীত হয়, তাহলে আমি বিশ্বাস করি সমস্ত প্রতিবন্ধী জাতির মেরুদণ্ডকে ভেঙে চুরে দেওয়া হবে মাননীয় স্পিকার। তাই এই প্রস্তাবটি যেহেতু আজকের মহান ছায়া সংসদে কোনো ক্রমে গৃহীত না হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। একেবারেই খুবই বিদ্রোহী মনোভাব নিয়ে বক্তব্য দিলেন। বললেন যে আজকে যদি এই কোটা বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের মৃত মানুষের প্রতিবন্ধীদের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হবে। সে দাবি করছে না, তার জন্য কোটা রাখতে হবে, এবং সেই কোটা রাখবার ক্ষেত্রে সে নারীদের কথা বলেছে যে 50 জন নারীকে সংরক্ষিত আসন দিয়ে যেভাবে আমরা নারীদেরকে এগিয়ে নিয়ে আসছি, এবং সেই সংসদেও কিন্তু সে 2-3টি আসন দাবি করছে যে যাতে প্রতিবন্ধী থেকে 2-3টি সংরক্ষিত আসন সেখানে দেওয়া হয়। আমরা শুনছি আমাদের আজকের এই ছায়া সংসদে যুব সম্মেলন 2018 উপলক্ষে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের এই কোটা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা, যেখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন ডক্টর আকবর আলী খান, রয়েছেন এই আয়োজনের মূল উদ্যোক্তা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, রয়েছেন সুশাসনের জন্য নাগরিক ডক্টর বদিউল আলম মজুমদার, সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মাসুদা বানু, ফারুক রত্নাপা, এবং সেখানে আরো আমাদের অগণিত দর্শক শ্রোতারা রয়েছেন সামনে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন। আমরা একটু যুক্তি খণ্ডন পর্বে যেতে চাই, এবং সে কারণে যুক্তি খণ্ডন পর্বে আমি সর্বপ্রথমে আহ্বান করছি আজকের মাননীয় বিরোধীদলীয় নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত দলের দলনেতা নাজমুস সাকিবকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় বিরোধী নেতা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে সরকারি দলের বিভিন্ন উপমা এবং সঙ্গীত শুনে খুবই মুগ্ধ হয়েছি, এবং একই সাথে তারা যে আমাদের সাথে ভিন্নভাবে ঐক্যমত্য পোষণ করেছে সেজন্য তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমরা বলেছিলাম যে আমাদের সোসাইটিতে ডিসেবল মানুষরা ডিসক্রিমিনেশনের শিকার হচ্ছে, তারাও বলেছে, তাদের উদাহরণগুলোতে পরিবার থেকে বলেছে, এবং তারাও কিন্তু সেই জিনিসটা স্বীকার করে নিয়েছে। আমরা যে বলেছি পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা, সেই রাষ্ট্রের বিশেষ দায়িত্ব রয়েছে এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে ফেসিলিটেট করা, তারাও কিন্তু সেটা স্বীকার করে নিয়েছে। মাননীয় স্পিকার, কোটাকে তারা এমন ভাবে তিরস্কারমূলক একটা শব্দ হিসেবে নিয়েছে যেটা এটা তাদের জাতির দুশ্মন হয়ে দাঁড়িয়েছে কোটা। মাননীয় স্পিকার, কোটা এমন একটি পদ্ধতি যেটি উন্নয়নশীল দেশ, যে উন্নত দেশ যেগুলো বলি, আমরা স্ক্যান্ডিনেভিয়ান দেশের কথা বলতে পারি, আমরা জাপানের কথা বলতে পারি, যারা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নে অগ্রগতি সাধন করেছে, সামনের দেশগুলো রয়েছে তারা গ্রহণ করেছে। এটা একটা স্মার্ট ওয়ার্ড, যেই ওয়ার্ডটার মাধ্যমে ডিসেবল মানুষদেরকে এম্পাওয়ার করা হয়, তারা সেটাকে অবহেলার চোখে দেখে একটি বৃহৎ স্বার্থকে অবহেলা করেছে। মাননীয় স্পিকার, তারা আজকে ব্যর্থ হচ্ছে যে প্রতিবন্ধী মানুষদেরকে যেইভাবে দেখা হচ্ছে আজকে বিশ্বে,
হিউম্যান রাইটস মডেল দিয়ে দেখা হচ্ছে, সেটা তারাকে ভুলে যাচ্ছে, চ্যারিটি মডেলের মতো কথা বলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রতিবন্ধী মানুষদেরকে যদি মেইন স্ট্রিম, আমরা যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলি, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মোটা দাগে প্রধান বিষয় অন্তর্ভুক্তিমূলক সমাজ, সেই সমাজে যারা পশ্চাৎপদ তাদেরকে সরকার বিশেষ চাহিদার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ইনক্লুসিভ এডুকেশনের কথা সবাই জানে, কর্মক্ষেত্রে এই পরিবেশটা যাতে যথাযথভাবে থাকে সেটার জন্য কোটার মাধ্যমে সেই পরিবেশগুলোকে ডিসেবল ফ্রেন্ডলি ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সরকারকে সেই মনোভাব তৈরি করতে হবে মাননীয় স্পিকার। তারা আজকে বলেছে আমার যে কোটার মাধ্যমে কি বিয়ে সম্ভব নাকি মাননীয় স্পিকার, কিন্তু কোটার মাধ্যমে একটা ডিসেবল ফ্রেন্ডলি হিউম্যান বিং সম্ভব, ডিসেবল ফ্রেন্ডলি গার্লফ্রেন্ড তো সম্ভব, যে সে ওই মন মানসিকতা পোষণ করবে। একজন ডিসেবল মানুষকে দেখলে সে সিম্পেথি নিয়ে দেখবে না, সে এমপ্যাথি নিয়ে দেখবে, যে সমমর্মিতা। আমরা কেউ বলতে পারি না আমাদের কারো ডিসেবিলিটি পরের জীবনে হবে কি হবে না, হয়তো বা হতেও পারে, আমরা কেউ দেখতেও নাও পারি, অথবা আমাদের কোনো একটা অর্গান নাও কাজ করতে পারে। সেই মুহূর্তে আপনি কোন ধরনের পৃথিবীতে আসবেন যেখানে কোটা ছাড়া তারা যে মহাসাগরের কথা বলছে, কোটা ছাড়া এমন একটি মুহূর্তে কি আপনি আপনার সেই জীবনটিকে রাখবেন যেখানে রাষ্ট্র আপনার কোনো দায় নিচ্ছে না? কোটা মানে হচ্ছে রাষ্ট্র একটা দায়বদ্ধতার মধ্য দিয়ে আমাদেরকে গ্রহণ করেছে। কোটা না থাকার বিষয়টি হচ্ছে যে আমাদের রাষ্ট্র আমাদের দায়বদ্ধতাগুলো নিচ্ছে না মাননীয় স্পিকার। তারা বলছে কোটা থাকার পরও চাকরি হচ্ছে না, অনেক কিছু হচ্ছে না, কিন্তু মাননীয় স্পিকার কোটা তো 1% আছে, সেটাও তো যথাযথভাবে হচ্ছে না। আমরা তো সেই বিষয়টা নিয়ে ডিবেট করছি না, আমরা বলছি যে কোটার দরকার, সেটা আমরা বলছি 1% থাকার কারণে সেটা বাস্তবায়িত হচ্ছে না, সেটা 5% করেন, সেটা বাস্তবায়িত হবে। এখন 6 জন হয়েছে, 5% করতে আরো বেশি মানুষ, ডিসেবল মানুষ শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত করবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ডিসেবিলিটি ইজ এ ডাইভার্সিটি। আমার হিউম্যান বিং এর একটা বৈচিত্র্যতা, সেটাকে সোসাইটিকে যদি নিতে হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের সেই এমপ্যাথি নিয়ে এগিয়ে আসতে হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আজকে শুধু বিতর্ক করতে আসিনি, আমরা আজকে সারা বাংলাদেশের মানুষকে জানাতে চেয়েছি যে ডিসেবিলিটি মিনস ইটস এ ডিফারেন্ট অ্যাবিলিটি। আমরা ভিন্নভাবে সক্ষম। আমরা লিভ নো ওয়ান বিহাইন্ড, এই কথাটির মাধ্যমে আমরা সেটি বলতে চাই যে বিশেষ চাহিদা যে বিষয়গুলো আছে সেগুলো যদি সোসাইটি ফুলফিল করে, আমরা আমাদের রিগার্ডলেস মাই আওয়ার ডিসেবিলিটি, উই হ্যাভ দ্য সেম ক্যাপাসিটি। ইফ উই ওয়ার্ক টুগেদার দেয়ার ইজ এ ওয়ে। আমরা সেই স্বপ্নের কথা, সেই ইনক্লুসিভ ড্রিমের কথা বলছি, এবং সেই ইনক্লুসিভ ড্রিমে আমরা একদিন রিচ করব, সেটা আত্মবিশ্বাস আমাদের রয়েছে, সেটা কোটার মাধ্যমে সম্ভব হবে মাননীয় স্পিকার। এন্ড অফ দ্য ডে আমরা মনে করি এবিলিটি ইন আওয়ার হার্টস। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ডিসেবল ফ্রেন্ডলি গার্লফ্রেন্ড খুঁজছে আমাদের সাকিবের জন্য সবাই জোরে তালা দিতে চায়। সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর এর ছাত্র, এবং সে দৃষ্টি প্রতিবন্ধী, এবং তার মনের শক্তি খুবই বেশি। সে যেটি বলছে সেটি হচ্ছে যে তারা ডিফারেন্ট ওয়েতে তারা ক্যাপাবল, এবং সেই ক্যাপাবিলিটিটা থেকে আমরা গ্রহণ করতে হবে। এবং এই কোটার কথা যেটি বলছেন, এটি হচ্ছে কি তাদের অধিকার, এবং সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। আমরা শুনবো আমাদের সর্বশেষ বক্তা, মাননীয় বিরোধী দলের নেতা, আমাদের আজকের এই ছায়া সংসদের সংসদ নেতা পারুল বেগমের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা পারুল বেগম যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে পুনরায় সুযোগ প্রদানের জন্য। মনের কোণে একটুখানি ব্যথা জমে, শুধু ভেবে আমি কোথায় আছি, যেখানে নেই স্বাধীনতা, আছে শুধু প্রতিবন্ধকতা, সারাক্ষণে শুধু টিকে থাকার প্রতিযোগিতা। সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে কিভাবে বিরোধী দলের নেতা বলছেন প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণের টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে। মাননীয় স্পিকার, আমি আবারও বলছি, প্রতিবন্ধীদের জন্য টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে শুধুমাত্র কোটা না মাননীয় স্পিকার। আজকে আমি মেনে নিচ্ছি মাননীয় স্পিকার, আমার কোটা আছে, কিন্তু আমার যদি কোনো শিক্ষাগত যোগ্যতাই না থাকে, আমাকে যদি একটা কর্মসংস্থান দেওয়া হয়, সেখানে আমি কিভাবে সেই জায়গাটাতে আমি কাজ করব মাননীয় স্পিকার? আমি বিরোধী দলের কাছে এই প্রশ্নটা রাখছি। মাননীয় স্পিকার, আজকে তারা বলেছে যে
প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জবগুলোতে হচ্ছে জবগুলো পেলে তাদেরকে মানে বর খোঁজা বা গার্লফ্রেন্ড খোঁজার জন্য তাদের কোটা দরকার। আমি মনে করি যে আমার যদি শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর জবে ঢুকতে পারি, তাহলে সেক্ষেত্রে কেন আমার কোটার প্রয়োজন হবে, আর কেন সেই কোটা দিয়ে আমার বরকে খুঁজতে হবে? মাননীয় স্পিকার, আমি বলতে চাই ভাত ছিটালে কাকের অভাব নেই। মাননীয় স্পিকার, আমার যদি শিক্ষাগত যোগ্যতায় থাকে, আমি যদি গুণগত মানসম্পন্ন শিক্ষা নিয়ে বড় হতে পারি, তাহলে আমি কেন আমি কোটা নামক সেই কাজটাকে আমি গ্রহণ করবো? মাননীয় স্পিকার, শুধু আমি এটুকু বলতে চাই বিরোধী দলের বন্ধুরা, আমরা কেউ কখনো কোটাকে, আপনারা যে কোটা নিয়ে আন্দোলন করছেন সেটা কিন্তু আমরা একবারও অস্বীকার করিনি বা আমরা বলিনি যে আমাদের কোটার দরকার নেই, কিন্তু আমাদের সেই কোটাটা পাওয়ার জন্য আগে আমাদের কি প্রয়োজন? আমাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, আমাদের মেধা তালিকায় যাওয়া দরকার। মাননীয় স্পিকার, আর এই শিক্ষাগত যোগ্যতাকে ওনারা কিভাবে অস্বীকার করছেন? আমার বিরোধী দলীয় উপনেতা আপনি বারবার বলে গিয়েছেন আমি চারবার ভাইবা পরীক্ষা দিয়ে চাকরি পরীক্ষা দিয়ে আমি কেন চাকরি পাইনি। মাননীয় স্পিকার, এক্ষেত্রেও কিন্তু আমি আমার শিক্ষাগত যোগ্যতার পরিচয়ই দিয়েছি, আমি কিন্তু মেধা তালিকায় গিয়েছি, সেখানেও তো আমি একজনই প্রতিবন্ধী ছিলাম। তাহলে আপনার কোটা কেন আমাকে নিতে পারেনি? বিরোধী দলীয় বন্ধু, কেন আপনি নিজেই নিজের ধরাটা দিচ্ছেন আমাদের কাছে? দয়া করে নিজেকে নিজে আর ছোট করবেন না। মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলতে চাচ্ছি আপনি বারবারই বলছেন যে কোটা সংরক্ষণ করে প্রতিবন্ধীদের উন্নয়ন করা সম্ভব না। মাননীয় স্পিকার, কোটা সংরক্ষণ করে প্রতিবন্ধীদের উন্নয়ন করা সম্ভব না। আজকে যদি আমি একজন দৃষ্টি প্রতিবন্ধীকে পর্যাপ্ত ব্রেল না দিতে পারি, তাহলে কি করে সেই ব্রেল বইটিকে কোটা দিয়ে যাবে তাকে এনে? না, কখনোই তাকে কোটা এনে দিবে না। মাননীয় স্পিকার, আজকে বেসরকারি চাকরির ক্ষেত্রে দেখেন কতজন নারী বেসরকারি চাকরি করছে, আপনারা কি বলতে পারবেন বিরোধী দলের বন্ধুরা? আমি জানি আপনারা এর উত্তর দিতে পারবেন না, কারণ আমরা জানি বেসরকারিতে কোনো নারী থাকলেও আমাদের প্রতিবন্ধী নারী কয়জন আছে আপনাদেরও জানা নেই বিরোধী দল নেত্রী। এবং আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে যে আমাদের কোটার প্রয়োজন আছে, কিন্তু আমাদের আগে সেটাকে অর্জন করে আমাদের দক্ষতা আমাদের যোগ্যতা অর্জন করে নিতে হবে। মাননীয় স্পিকার, খুবই আপ্লুতভাবে আমি একটি কথা বলতে চাচ্ছি, আজ যখন আমি একাডেমিক পরীক্ষা দিব, আজ যখন আমি মাস্টার্স পরীক্ষা দিচ্ছি, আমাকে নিতে হচ্ছে একাদশ বা দ্বাদশ শ্রেণীর একজন ছাত্রী বা ছাত্র। ঠিক আছে মাননীয় স্পিকার, আমি নিচ্ছি, সেটাও আমি মেনে নিচ্ছি, কিন্তু যখন কিনা আমার পরীক্ষার হলে আমার শ্রুতি লেখক না যেতে পারে, যখন কিনা আমাকে 1 ঘন্টায় পরীক্ষা অ্যাটেন্ড করে আসতে পারে, তখন আপনার কোটা আমার কি ভূমিকা রাখতে পারছিল? আপনার এখানে উচিত ছিল মানসিক দৃষ্টিভঙ্গির। আজকে যদি আপনি সচেতন হতেন তাহলে আমাকে 3 জনের পারমিশন দিতেন, আজকে আমার পরীক্ষা ইমপ্রুভ আসতো না। মাননীয় স্পিকার, আমি এটাও বলছি, আজ আমার মাস্টার্স পরীক্ষা শেষ, আজ আমি কোথায় থাকবো? আমার মাথার নিচে নেই কোনো ছাদ। আপনার কোন কোটা আমার ছাদটা দিয়ে গেছে আপনি বলে যাবেন আমাকে বিরোধী দলীয় নেতা? আজ আমার ইডেনের কর্তৃপক্ষ 2 দিন পরে আমাকে বলবে যে পারুসুমি তোমরা বের হয়ে যাও, তোমাদের মেয়াদ শেষ। সেক্ষেত্রে আমি কি করব? আমি কি কোটার অপেক্ষায় বসে থাকবো মাননীয় স্পিকার, নাকি আমাকে আমার যোগ্যতা দিয়ে আমার কোথাও ঢুকতে হবে? আমার যদি সেই যোগ্যতাটা নাই থাকে তাহলে আমি কোথায় ঢুকবো? কার দ্বারে দ্বারে ঘুরবো যে আমাকে একটা কর্মসংস্থান দাও, আমাকে একটা কোটা দাও? তা কে আমাকে সেটা দিবে? ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আর আমার সব বক্তব্যকে দীর্ঘায়ু করবো না। এই প্রস্তাবটি যেন এই সংসদে গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। পুরো আয়োজন জুড়ে আমরা দেখেছি যে হাসি কান্না সুখ দুঃখ সবই ছিল, এবং সেখানে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেরও বক্তব্য ছিল, এবং আমরা এখানে ম্যাচ মেকিং এর দায়িত্ব পালন করতে চাই। আমরা এখানে সাকিব আপত্তি তুলছে সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিভাবে পাবে, এবং এখানে আমাদের মাননীয় সংসদ নেতা এসে বলছে আপনার যদি যোগ্যতা থাকে, আপনি যদি তৈরি হন, তাহলে ভাত চিটালে কাকার অভাব হয় না। সুতরাং এখানে আপনাকে পাত্রী এবং পাত্র পেতে কোনো অসুবিধা নেই। আমরা পুরো আয়োজনটি জুড়ে যখন দেখলাম যে আমাদের এই বিতার্কিকরা কথা বলছিল, তখন আমাদের সাথে এসে যে অতিথিরা যুক্ত হয়েছেন তারা সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন। আমরা একটা কথা তো সবসময় বলি, সেটি হচ্ছে যে প্রতিবন্ধীরা যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদেরকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার ক্ষেত্রে আমরা মুখে মুখে যত কথা বলি না কেন, আমরা বিভিন্ন ফোরামে বিভিন্ন অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় মুখে মুখে যত কথা বলি না কেন, আসলে বাস্তবে কিন্তু আমরা প্রতিবন্ধীদের জন্য একেবারেই
অন্তর থেকে এগিয়ে আসার সেই ঘটনা কিন্তু আমরা খুব কম দেখতে পাই। আমরা নানা আলোচনা সভা সেমিনার রাষ্ট্রীয় সরকারি নানা বক্তব্যের মধ্যে বলি প্রতিবন্ধীরা আমাদের অংশ, তাদের জন্য সব করতে হবে, কিন্তু আমরা কি এখনো পর্যন্ত প্রতিবন্ধী বান্ধব ফুটপাত তৈরি করতে পেরেছি? আমরা কি এখনো পর্যন্ত সেই ট্রাফিক ব্যবস্থাপনা তাদের জন্য করতে পেরেছি? আমরা কি যারা প্রতিবন্ধীরা রয়েছে প্রতিবন্ধীদের জন্য ব্রেল বই, পর্যাপ্ত ব্রেল বইয়ের ব্যবস্থা করতে পেরেছি? ক্লাস 10 পর্যন্ত ব্রেল বই আছে, তারপরে উচ্চশিক্ষায় কোনো ব্রেল বই নেই। আমরা কি সেই ব্রেল বই এখনো পর্যন্ত ব্যবস্থা করতে পেরেছি? আমরা কি প্রতিবন্ধী বান্ধব যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আর আমাদের যে র্যাম্প তৈরি করা সেগুলিকে আমরা এখন পর্যন্ত করতে পেরেছি? আমরা কিছুই কিন্তু প্রতিবন্ধীদের জন্য সেভাবে তাদের উপযুক্ত পরিবেশ তৈরি আমরা কিন্তু করতে পারিনি, তাদের জন্য বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে পারিনি, তাদের জন্য আমরা যে ভাতা প্রদান করছি দুস্থ প্রতিবন্ধীর জন্য 800 টাকা, সেই ভাতা দিয়ে এই বর্তমানে এই দ্রব্যমূল্যর বাজারে এই প্রতিবন্ধীরা কিভাবে জীবন যাপন করবে দুস্থ প্রতিবন্ধীরা, সেই বিবেচনাটাও কিন্তু আমরা এখনো পুরোপুরিভাবে করতে পারিনি। এবং এমনও ঘটনা রয়েছে যে বিভিন্ন জায়গায় যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা এই প্রতিবন্ধীদের বা আমাদের যে সুরক্ষামূলক ভাতাগুলো, সে ভাতাগুলো কিন্তু তারা নিকট আত্মীয়দেরকে বা রাজনৈতিক পরিচয়ে সে ভাতাগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তো এই প্রতিবন্ধীদের সুরক্ষার জন্য আমরা সমাজ, রাষ্ট্র, নাগরিক হিসাবে আমরা কিন্তু এখনো দায় মুক্তি পাইনি। এবং সে কারণের জন্য আজকের এই সংসদে তারা যখন দাবি উত্থাপন করেছিল যে প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করা প্রয়োজন এবং সেই প্রয়োজনীয়তার পক্ষে যারা ছিল তারাও বলেছেন, যারা বিপক্ষে ছিল তারাও বলেছেন, তখন এসে আমরা একটু ভাববার চিন্তা করছি যে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী তার একটা ভাষণে বলেছিলেন, শেখ হাসিনা তার ভাষণে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদেরকে ভর্তি করতে হবে এবং ভর্তি করে নেওয়া উচিত। কিন্তু আমরা কি বলতে পারবো যে আজকে দেশের নামি দামি স্কুল কলেজে রয়েছে, সেখানে হোলি ক্রস বলেন, ভিকারুন্নেসা বলেন বা নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বলেন, সেন্ট জোসেফ বলেন, রেসিডেন্সিয়াল মডেল বলেন, প্রতিবন্ধী বাচ্চারা, প্রতিবন্ধী সন্তানরা সহজে কি ভর্তি হতে পারছে? আমরা এক ধরনের অনীহা বোধ করি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ মনে করে একে কিভাবে ডিল করব, কি হ্যান্ডেল করব, কোথায় তাকে করব। এই কারণের জন্য কিন্তু আমরা তাদের শিক্ষা ক্ষেত্রেও কিন্তু একেবারে শিশু শ্রেণী থেকে তাদেরকে সুরক্ষা দিতে পারিনি। তার কারণ হচ্ছে গিয়ে আমরা মুখে বলেছি তাদেরকে ভর্তি করতে হবে, কিন্তু ভর্তি না করলে শাস্তির বিধান কি সেটা কিন্তু কোথাও বলা নাই। সে কারণের জন্য আমরা প্রতিবন্ধী সন্তানদেরকে, শিশুদেরকে শুধুমাত্র তাদের যে নির্ধারিত স্কুল কলেজ রয়েছে সেখানেই কিন্তু আমরা ভর্তি করতে পারছি, উপযুক্ত পরিবেশ তাদেরকে আমরা দিতে পারছি না। আমরা একটা জায়গায় দেখেছি যে এই যে চাকরির কোটার কথা তারা বলছেন, তারা যখন আন্দোলন করছেন, শাহবাগ আন্দোলন করছেন, তাদের এই কথাগুলো বলছেন, তখন কিন্তু আমাদের ভাবতে অবশ্যই হয়। এই কারণের জন্য ভাবতে হয় যদি বলছে আজকে আমাদের স্বামী দু চোখ বন্ধ করে দেখুন তো এই পৃথিবীটা কিরকম, কখন সূর্য ওঠে কখন সূর্য ডুবে আমি তো সেটা দেখতে পাই না। সুতরাং তার জন্য যদি একটা তার মেধার পাশাপাশি যদি আমরা একটা সুযোগ তৈরি করে দিতে না পারি তাহলে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের যে টেকসই উন্নয়নের কথা বলছি আমরা সেটি কিন্তু আমরা করতে পারবো না। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা যুব সম্মেলন 2018 উপলক্ষে এসডিজি বাস্তবায়ন নাগরিক প্ল্যাটফর্ম অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা একটা কথা বলতে চাই, যেটি দাবি তুলেছে সেই দাবির পক্ষ থেকে আমরা সহমত পোষণ করে বলতে চাই আগামী জাতীয় সংসদে যাতে প্রতিবন্ধীদের জন্য অন্ততপক্ষে 2-3টি সংরক্ষিত আসন সেখানে রাখা যেতে পারে, আমরা সেই দাবি উত্থাপন করতে চাই। আমরা বলতে চাই আজকে প্রতিবন্ধী যারা রয়েছে সেই প্রতিবন্ধী মানুষের জন্য যারা শিক্ষার্থী রয়েছে তাদের চাকরির ক্ষেত্রে তাদেরকে 4 থেকে 5% স্থায়ী কোটা দেওয়া হোক এবং সেই স্থায়ী কোটা অন্ততপক্ষে আরো 15-20 বছর পর্যন্ত যাতে রাখা যায় সেই বিষয়টা আমরা আজকের অনুষ্ঠান থেকে দাবি উত্থাপন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে আজকের অনুষ্ঠান থেকে যে 800 টাকা যে ভাতা প্রদান করা হয় দুষ্ট প্রতিবন্ধীদেরকে তাদেরকে অন্ততপক্ষে 1500 টাকা ভাতা প্রদান করা হোক এবং ভাতার আওতাটা যাতে বৃদ্ধি করা হয় সেটি আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা এখানে দাবি উত্থাপন করতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুল কলেজগুলোতে যাতে প্রতিবন্ধীদেরকে ভর্তি হবার জন্য শুধুমাত্র কোনো নির্দেশ নয়, ভর্তি না করলে শাস্তির বিধান কি হবে সেই ক্ষেত্রে একটা নির্দেশনা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এখানে দাবি উত্থাপন করছি। আমরা মনে করি আজকের এই শিক্ষার্থী বন্ধুরা তারা যে কথা বলছে আমি অত্যন্ত তাদের সাথে অনেকদিন মিশে দেখেছি। আজকে ইডেন কলেজে 3 জন শিক্ষার্থী এখানে বসে রয়েছে, তাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, হল কর্তৃপক্ষ বা তাদের কলেজের প্রিন্সিপাল তাদেরকে চিঠি দিয়ে দিয়েছে চলে যাবার জন্য। তারা প্রশ্ন করছে ভাইয়া কোথায় যাব, আমি জানি না। আজকের অনুষ্ঠানে আমি তাদের 3 জনের জন্য চাই যাতে কোনো না কোনো ভাবে একটা ব্যবস্থা করা হোক। তারা 3 জন প্রতিদিনই ফোন করে ভাই এরপর কোথায় যাব। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সবাইকে এবং অনুরোধ করব আমাদের যে প্রতিবন্ধী শিক্ষার্থী বন্ধুরা রয়েছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আজকের নাগরিক প্ল্যাটফর্মের কাছে দাবি উত্থাপন করছি যাতে
এই 3 প্রতিবন্ধী সহ আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ইডেন মহিলা কলেজে রয়েছে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করা, তারা মাস্টার্স পরীক্ষা শেষ করেছে, তাদের যাতে ভবিষ্যৎ কর্মপন্থায় জীবনযাপনের জন্য তাদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়া যায় কিনা আমি আজকের এই প্রধান আয়োজক যিনি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। আমি আশা করি যে নিশ্চয়ই আমরা একটা পথ তৈরি করতে পারবো তাদের শিক্ষা জীবনে, তাদেরকে কর্মময় একটা পরিবেশ তৈরি করে দিতে। আমি একটু আবেগ আপ্লুত হয়ে গিয়েছি, আমি খুবই ক্ষমা প্রার্থনা করছি। আমি এই পর্যায়ে অনুরোধ করব আমাদের আজকের আয়োজনের সাথে যিনি যুক্ত রয়েছেন, যিনি প্রতিবন্ধীদেরকে খুব কাছ থেকে দেখছেন, আমাদের প্রিয় রত্না আপা। তার মনের জায়গাটা অনেক বড়, কারণ তিনি নিজেই প্রতিদিন মুখোমুখি হন এই ধরনের প্রতিবন্ধী বান্ধব পরিবেশ তৈরি করবার জন্য। আমি অনুরোধ করব আজকের আয়োজনের যিনি অতিথি, গ্রাম বিকাশ সহায়ক সংস্থার সম্মানিত নির্বাহী পরিচালক মাসুদা বানু ফারুক রত্না আপাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। আজকের এই বিতর্ক সভার দুদলেই যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে সর্বপ্রথম আমি অভিনন্দিত করছি। আর আজকের সভার প্রধান অতিথি পাশে বসে আছেন দেবপ্রিয়দা, সুজনের বদিউল আলম মজুমদার সাহেব, কিরণ সাহেব আমার ছেলের বয়সী। আমি এখানে আজকে যে প্রতিবন্ধী, ভিন্নভাবে সক্ষম দৃষ্টি প্রতিবন্ধীরা বসে আছেন, আমি তাদের সর্বপ্রথম তাদের মাকে লাল সেলিউট দিতে চাই এই সভাতে। আজকে আপনারা যারা এখানে এসে বসছেন তাদের কোনো কোটা ছিল না। এই পরিবারের মারা তারা সংগ্রাম করে তাদের সন্তানের জন্য এই সমাজে জায়গা করে নিয়েছেন। সাহসী মা এবং বাবা যদি না হতেন তাহলে এতটুকু আসা সম্ভব না। আমি এ কারণেই বলছি, আমার 29 বছর বয়সের একটি যুবক সন্তান আছে যে মাল্টিপল ডিসেবলড, সেরিব্রাল পলসি, অটিজম, নো স্পেস, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ। 22 বছর বয়সে সে হাঁটু দিয়ে হাঁটতে শিখেছে। আমি মনে করি এইটুকুই আমার অ্যাচিভমেন্ট সামাজিক কাজ করে। আমার ছেলেটি দুটো শব্দ বলতে পারে, লা লা লা, বা বা বা। আমি তার পক্ষ থেকে আমি এখানে আপনাদেরকে এত সুন্দর করে প্রতিবন্ধীদের অধিকারকে উপস্থাপনের জন্য মা হিসাবে, আমার সন্তান কথা বলতে পারে না, আমি তার অভিনন্দন কনভে করছি আপনাদের কাছে। আমি খুব ভালো করে জানি প্রতিটি নাগরিকের কনস্টিটিউশনে যে অধিকার আছে, আমরা সেই অধিকারটিকে যদি বাস্তবায়ন করতাম তাহলে আজকে এই কোটা সিস্টেমটা আসতো না। আমি তৃণমূল পর্যায়ে কাজ করে দেখেছি যে আমার কোটা সিস্টেম একটা পর্যায় পর্যন্ত হয়তো থাকা দরকার, তারপরেও আমি বলবো আমার কমিউনিটিতে যে স্কুলটি আছে সেখানে যদি কোটা ধরে দেয়, তার বাইরে যদি থাকে সেই শিশুটি কোথায় যাবে? কোটারির এটা একটা ব্যারিয়ার। আমি তাই মনে করব যে আমার সাংবিধানিক অধিকারটাই রাষ্ট্র প্রতিষ্ঠিত করুক সততার সঙ্গে। আমাদের অনেক আইন হয়েছে, অনেক আইন তৈরি হয়েছে। আমি গত সেপ্টেম্বর মাসে মেক দ্য রাইট রিয়েল দেখতে কোরিয়াতে গিয়েছিলাম। আমাদের উন্নয়নের ধারায় যদি আমরা যে পলিসিগুলো নিয়েছি সেইগুলি সত্যিকার অর্থে যদি বাস্তবায়িত হয়, আমাদের কোটা সিস্টেমের প্রয়োজন নেই, আমাদের দুটো দলে ভাগ হওয়ার প্রয়োজন নেই, রাষ্ট্রকে সেন্সিটাইজড করার জন্যে। আর যারা ব্যুরোক্রেসিতে আছে তাদের মাইন্ডসেটটা যদি একটু পরিবর্তন করা যায়
তাহলে প্রত্যেককেই আমরা এই সোসাইটিতে অ্যাকোমোডেট করতে পারবো। ইনক্লুশনের জন্য একটু হয়তো কোটার কথা বলেছেন যারা, বিরোধী দলও খুব ভালোভাবে কোটার জন্য ফাইট করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো কোটা সিস্টেমেরই প্রয়োজন নেই। আমি আমার অপরচুনিটি চাই, আমার জন্য আমার সুযোগ তৈরি করে দাও। আমি সুশিক্ষার জন্যে আমার সবাই যে খুব ভালো পড়াশোনায় করতে হবে, যারা ডিসেবিলিটিস ফিল্ডে আছে। আমি সাধারণদেরকেই দেখি গ্রামে অনেক ড্রপ আউট হয়, সাধারণভাবে যারা সক্ষম, সেখানে প্রতিবন্ধী সম্পদ দিয়ে গেলাম, হয়তো দেখা গেল সেই সম্পদের জন্যই আমার ছেলেটির মৃত্যু হতে পারে, সেই নিশ্চয়তা নিরাপত্তা নেই। আমাদের শিশুদের জন্য আমরা নিরাপত্তার কথা বলছি, আমি আর বেশি কিছু বলবো না। তারপরেও আবার বলছি যে আমাদের সমাজের জন্যে, আমাদের এই মানুষগুলোর জন্যে কাজ করতে হবে। গ্রামে গঞ্জে শহরে সব মানুষদের সমসুযোগ থাকতে হবে। বিশেষ করে আমি এখানে বলবো ওমেন উইথ ডিসেবিলিটি যারা আছে তারা খুবই ভালনারেবল পজিশনে আছে। ওদের জন্যে আমাদের যারা আমরা সাধারণ নারী আছি তারা ওদের দিকে ওদের বিশেষ দৃষ্টি দেই, তাদের উন্নয়নের জন্যে, তাদের কর্মসংস্থানের জন্যে, তাদের অধিকারের কথা বলবার জন্যে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমি বারবার যেটি বলতে চাই, পুরো আয়োজনটির যার ব্রেন চাইল্ড তিনি হচ্ছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং তিনি অনুপ্রাণিত। শুধু অন্ধকার না ছড়িয়ে আলো ছড়াইতে পারে, আমরা তারই একটা প্রমাণ দেখলাম আজকে এখানে। আমাদের তরুণরা যে যুক্তি দিয়ে যুক্তি খণ্ডন করেছে, তারা বুদ্ধি দিয়ে বুদ্ধি মোকাবেলা করেছে এবং আবেগ দিয়ে আবেগের মোকাবেলা করেছে, কিন্তু আবেগের মোকাবেলা কিন্তু পেশি শক্তি দিয়ে করে নাই। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ দেই এবং তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি। এবং আমার মনে হয় তারা আজকে যে একটা উপজ্ঞ বিতর্ক এখন অনুষ্ঠান করলো, এটা আমাদের মাননীয় সংসদ সদস্যরা যদি দেখতে পারতেন, আমি আশা করি এটা টেলিকাস্ট হবে, আমাদের কিছু কিছু সংসদ সদস্য দেখবেন এবং তাদের জন্য একটা দৃষ্টান্ত হতে পারে যে আমরা ভদ্রভাবে, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, আমরা বুদ্ধি দিয়ে বুদ্ধির মোকাবেলা করে আমরা বিতর্ক করতে পারি, সমস্যার সমাধান করতে পারি। আবেগ সৃষ্টি করে এবং পেশি শক্তি ব্যবহার করে সমস্যা তো সমাধান হয় না, বরং সমস্যা আরো ব্যাপক হয়, প্রকট হয় এবং এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তো আমি তোমাদেরকে ধন্যবাদ দেই। তো আমি আশা করি হয়তো বা ভবিষ্যতে আমরা হয়তো আমাদের মাননীয় সংসদ সদস্যের জন্য এরকম একটা এই ছাত্রছাত্রীদের নিয়ে একটা বিতর্ক অনুষ্ঠান করতে পারি, যাতে তারা শিখতে পারে। আর আমি যতটুকু তথ্যের সম্পর্কে পরিচিত যে যে প্রতিবন্ধকতা সম্পর্কে, যে আমি শুনেছি এবং পড়েছি যে আমাদের নাগরিকদের 10% প্রতিবন্ধী এবং এই প্রতিবন্ধকতা 18 বছরের যারা নিচে তাদের 6%, আর যারা বয়স্ক আমাদের মতো তারা আরো বেশি, তাদের 14%। আমার মনে হয় একদিকে আমরা সবাই প্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী আছে, কেউ মানসিক প্রতিবন্ধী আছে, কেউ বুদ্ধি প্রতিবন্ধী আছে, কিন্তু আমরা মনে হয় মানসিকতার দিক থেকে আমি মনে করি আমি নিজেও প্রতিবন্ধী। আমরা যারা বিভিন্ন রকম প্রতিবন্ধকতায় ভুগে তাদেরকে আমরা অবহেলা করি, তাদেরকে আমরা সুযোগ দেই না, তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করি, তাদের অধিকার বঞ্চিত করি এবং কিছু কিছু ক্ষেত্রে ঘৃণাও করি। তো আমার মনে হয় আমরা দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা সবাই প্রতিবন্ধী। তো এই প্রতিবন্ধীদের জন্য যদি একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হয়, তারা যদি তাদের যোগ্য স্থানে তারা পৌঁছতে হয়, তাহলে আমাদের নিজেদের প্রতিবন্ধকতা, আমাদের সমাজে আমরা যারা শারীরিকভাবে, মানসিকভাবে, অন্যান্যভাবে প্রতিবন্ধী বলে চিহ্নিত নই, আমাদের প্রতিবন্ধকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গির প্রতিবন্ধকতা দূর করতে হবে।
যে তবে আশার কথা যে আমরা জাতি হিসাবে অঙ্গীকারাবদ্ধ এবং আন্তর্জাতিকভাবেও এই যে যারা সমাজের সুবিধা বঞ্চিত, যারা প্রতিবন্ধী, তাদের জন্য সম সুযোগ সৃষ্টি করার জন্য, তাদের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা জানি বৈশ্বিকভাবে অন্তত 5টি SDG অভিষ্টতে প্রতিবন্ধীদের কথা বলা আছে, যে অভিষ্ট 4, অভিষ্ট 8, অভিষ্ট 4 গুণগত শিক্ষা, অভিষ্ট 8 শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিষ্ট 10 অক্ষমতা হ্রাস, 11 টেকসই নগর ও জনপদ এবং 17 অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। তো এই 5টিতে এই যে আমরা আমাদের প্রতিবন্ধীদের কথা বলা আছে, তো আমরা সারা বিশ্ব আমরা অঙ্গীকারাবদ্ধ তাদের সমস্যা দূরীকরণের লক্ষ্যে, তাদের জন্য সমসুযোগ সৃষ্টি করার লক্ষ্যে। এবং একই সাথে আমরা জাতি হিসেবেও আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা যেমন একটা আইন করেছি, যে ডিসেবিলিটি রাইটস অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট 2013, আন্তর্জাতিকভাবে একটা প্রটোকল স্বাক্ষরিত হয়েছে 2013-তে আমরা জানি। এবং বাংলাদেশও এর আগেও একটা আইন আমরা করেছিলাম 2001 সালে। 2013 সালে আমরা একটা আইন করে, এই আইনটা করার মাধ্যমে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করেছি। তবে আমরা যা করেছি এটা যথেষ্ট নয়, আরো অনেক দূর করতে হবে। আমাদের স্পিকার যেটা বলেছেন যে আমরা অনেক ক্ষেত্রেই আমাদের দায়িত্ব পালনে আমরা সফল হইনি, সক্ষমতা প্রদর্শন করতে পারিনি। আমাদের যারা সক্ষম, কিছু কিছু ক্ষেত্রে অসক্ষম, তাদের জন্য সক্ষমতা সৃষ্টি করতে আমরা সক্ষমতা দেখাতে পারিনি, দুর্ভাগ্যবশত। তবে শেষ কথা আমি যেটা বলবো যে হ্যাঁ, যে একমাত্র কোটাই সমাধান হতে পারে না, তবে কোটার প্রয়োজন আছে। কারণ যারা পিছিয়ে পড়ে আছে তাদের জন্য যাতে সমসুযোগ, অ্যাফার্মেটিভ অ্যাকশন, তারা যাতে সমসুযোগ পায় সেই জন্য আমাদের নিশ্চিত করা দরকার। তাই কোটা সমাধান নয়, কিন্তু কোটা প্রয়োজনও আমাদের, যাতে তারা সমসুযোগ পায়। আর সবচেয়ে বড় দরকার আমাদের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করা, শিক্ষার মাধ্যমে, সুস্বাস্থ্য নিশ্চিত করার মাধ্যমে। তাহলেই কিন্তু আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা বাংলাদেশের জন্য একটা বিশেষ সুযোগ। আমাদের জনগোষ্ঠীতে তরুণদের সংখ্যা অনেক বেশি, এবং যেখানে তরুণদের সংখ্যা বেশি সেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, সেই সুযোগটা একটা জাতির জন্য সৃষ্টি হয়। আমাদের এই তারুণ্যের আধিক্যের জন্য আমাদের সামনে সেই সুযোগটা বিদ্যমান। তো এটা যদি কাজে লাগাইতে হয় তাহলে আমাদের তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, শুধু কোটা নয়, তাদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে, মানসম্মত শিক্ষা, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে, তাদের জন্য যে বিভিন্নভাবে কর্মসংস্থান এবং অন্যান্য ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করতে হবে। তো এগুলো একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করবে। তো এক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা কথা দিয়ে আমি শেষ করতে চাই আমার বক্তব্য। রবীন্দ্রনাথ বলেছিলেন যে তোরা পারবি নেগো ফুল ফুটাতে, যতই তোরা পাপড়ি টানিস আঘাত করিস বোটাতে, তোরা পারবি নেগো ফুল ফুটাতে। ফুলের ধর্মই কিন্তু ফুটা। তো প্রত্যেক মানুষেরই কিন্তু স্বাভাবিক যে সক্ষমতা আছে, তার পক্ষে কেউ কেউ বিশেষভাবে প্রতিবন্ধী না হলে তার পক্ষে নিজের পায়ে দাঁড়ানো, নিজের জন্য একটা অবস্থান সৃষ্টি করা সম্ভব। তো এই জন্য একটা সহায়ক পরিবেশ দরকার। ফুল ফুটবেই, ফুলের গাছ যেখানে আছে সেখানে ফুল ফুটবেই। শুধু দরকার একজন মালির, একজন কেয়ারটেকারের, যে আগাছা বেছে দেবে, যে পানি দেবে, যে সার দেবে, যাতে ফুল গাছটা, এবং একটা বেড়া দেবে যাতে কেউ ডগাটা ভেঙে না দেয়, গাছটার ডগাটা ভেঙে না দেয়। তাহলে সে আপনা থেকেই তার স্থান করে নেবে এবং ফুল প্রস্ফুটিত হবেই। তো ঠিক তেমনি ভাবে আমরা কোটা যেমন দরকার, ঠিক তেমনি ভাবে আমাদের যে তাদের জন্য একটা সহায়ক পরিবেশ সৃষ্টি করা দরকার। ফুল যেমন ফুটতে পারে, যাতে আমাদের সমাজে পিছিয়ে পড়া যারা প্রতিবন্ধী তারাও যেন প্রস্ফুটিত হতে পারে, তারাও মেধা সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে তারাও যেন তাদের যথাযথ স্থানে পৌঁছতে পারে, সেটা আমাদের নিশ্চিত করা দরকার। আমাদের জাতি হিসাবে এটাই আমাদের কর্তব্য, দায়িত্ব। তো আপনাদেরকে সকলকে ধন্যবাদ। আমরা শুনলাম, এবং আমরা এই বারবার, আমি আমার যেহেতু পুরো অনুষ্ঠানটা জুড়েই আমি মক স্পিকার ছিলাম, আমার কাছে মনে হয় যে আমাদের অনেক কথাগুলো রয়েছে। ডক্টর দেবপ্রিয় নিশ্চয়ই বলবেন, তিনি যেহেতু এই পুরো আয়োজনটার জন্য তার ব্রেন চাইল্ড এবং তিনি করেছেন। আমি শুধুমাত্র এখানে পারুলের কথা বলতে চাই। পারুল মাস্টার যখন পরীক্ষা দিতে যায় তখন তার যে শ্রুতি লেখক, তার আগের দিন শ্রুতি লেখক অসুস্থ হয়ে পড়ল, এবং সেই শ্রুতি লেখক অসুস্থ হয়ে পড়ার অর্থ পারুলের পরীক্ষা বন্ধ।
পারুল পরীক্ষা দিতে যেতে পারেনি বা গিয়েছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে তার পরীক্ষা শুরু করতে হয়েছে পারুলকে। তো এই যে প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াবার জন্য ডক্টর বদিউল আলম মজুমদার বললেন গাছের মধ্যে একটু পানি দেওয়া, একটু চর্চা করা, মানে পরিচর্যা করা, এগুলি তো আমাদের খুব জরুরি। এই যে শ্রুতি লেখকের কথা বলা হয় যে একজন মাস্টার্স পরীক্ষার্থীর জন্য ক্লাস 8-এর একটা শ্রুতি লেখক দেওয়া হয় যিনি পাশে বসে পরীক্ষা দিবেন। তো সেই ক্লাস 8-এর একজন পরীক্ষার্থী ছাত্র কিভাবে একজন মাস্টার্সের পরীক্ষার্থীর পরীক্ষা দিবে, এটি কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। আমাদেরকে ভাবতে হবে শ্রুতি লেখক নিতে হয় পরীক্ষার 3 দিন বা 2 দিন আগে বা 4 দিন আগে, এবং একজন শ্রুতি লেখক নিতে পারেন। আমি মনে করি সরকারের কাছে আরেকটা দাবি, মন্ত্রণালয়ের কাছে আরেকটা দাবি, যাতে একজন দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী যদি শ্রুতি লেখক পান তাহলে তাকে অন্তত 2 জন শ্রুতি লেখক দেওয়া হয়, কারণ একজন অসুস্থ হলে আরেকজন যাতে তাকে সেই পরীক্ষায় সহযোগিতা করতে পারে। সুতরাং নানা ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা কঠিন বাস্তবতার এবং পরীক্ষার মুখোমুখি করছি। তাদের চাকরিতে বয়সের সীমা, যেটি বললো তার ছেলেটি 22 বছর বয়সে হাঁটতে শিখেছে, শুরু করেছে। তাহলে অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছেন যারা কিন্তু জীবনের আমরা যখন শুরু করি, আমরা যখন হাঁটাচলা শুরু করি, তারা তো বেশ খানিক পরে শুরু করে। তাদের চাকরিতে বয়সসীমা তাদের একটু বাড়িয়ে দেওয়া দরকার, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাদেরকে একটু সময় বেশি বরাদ্দ করে দেওয়া দরকার। এই সকল বিষয়গুলি কিন্তু আজকে ভাববার জন্যই কিন্তু আজকের এই পুরো আয়োজনটা করেছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, এবং তিনি উৎসাহিত করছিলেন কিভাবে করা যায়। তো আমরা শুনবো যে কেন, কি কারণের জন্য তিনি ভেবেছেন যে এই যে আমাদের যে মূল প্রোগ্রামটি আগামী 14 তারিখে হবে তার পূর্বে এই ধরনের আয়োজন করা। আমি আহ্বান করছি আজকের এই প্রধান আয়োজক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, বন্ধু কিরণ, আপনাকে ধন্যবাদ। সুপ্রভাত উপস্থিত সুধীমণ্ডলী, বন্ধুবৃন্দ, সহকর্মীবৃন্দ। আমি কথা শুরু করার আগে যেটা বলতে চাই যে আজকে এই যে বিতর্কে যারা অংশ নিলেন, সরকারি দল এবং বিতর্কিক যারা ছিলেন বিরোধী দলের, তারা কি অদ্ভুত উন্মোচন ঘটিয়েছেন আমাদের একটি জটিল সামাজিক এবং শারীরিক এবং রাষ্ট্রীয় সমস্যার। আপনারা সকলে তাদেরকে আরেকবার হাততালি দিয়ে উৎসাহিত করেন। এবং যে বিচারক মণ্ডলী সামনে বসে আছে, যারা অত্যন্ত মনোযোগ সহকারে এই পুরো আলোচনাটা শুনেছেন এবং তাদের মতামত দিবেন, আমরা সেটার জন্য অপেক্ষা করব। এখানে জয় পরাজয়ের বিষয়টা বড় না, এখানে অংশগ্রহণটাই বড়। সেটা আমরা তথাপি ওনাদের মতামতের জন্য আমরা অপেক্ষা করব। ওনারা স্বপ্রণোদিত হয়ে এসেছেন আমাদের আহ্বানে সাড়া দিয়ে, আপনারা ওনাদেরও একটু অভিনন্দিত করুন। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে বিবেচনা করি, যার কথাকে অত্যন্ত গুরুত্ব সহকারে অনুধাবন করার চেষ্টা করি, ডক্টর আকবর আলী খান। বহু প্রতিভায় গুণান্বিত, মুক্তিযোদ্ধা থেকে আরম্ভ করে বাংলাদেশের রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ওনার একটি সামাজিক সংবেদনশীল আত্মা আছে, সেইটার সাথে অন্যান্য গুণাবলী যুক্ত হয়ে আজকে উনি আমাদের সাথে উপস্থিত হয়েছেন শুক্রবার দিন সকালবেলা। ওনাকে বদিউল ভাই, যিনি সর্বদা নাগরিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কণ্ঠস্বরকে নিয়ে যান, আজকেও ঘুরিয়ে পেঁচিয়ে অনেককে অনেক শিক্ষা দিলেন কথার ভিতর দিয়ে। এবং রত্না আপাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে, এবং ওনার যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা এবং সামাজিক যে উদ্যোগ, সবগুলোকে মিলিয়ে এবং আমাদের প্ল্যাটফর্মের অত্যন্ত একজন সক্রিয় সদস্য হিসেবে আমিও ওনাদের অতিথিবৃন্দকেও আমার শ্রদ্ধা জানাতে চাই। আপনারা ওনাদের একটু অভিনন্দিত করুন। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বিতর্কের মাধ্যমে গণতন্ত্রকে বিকাশ করার চেষ্টা করেন। এটা একটি নিঃসন্দেহে বড় ধরনের একটা চিন্তা, এবং তার পিছনে উনি লেগে থাকেন। তো এই যে লেগে থাকার বিষয়টা বাঙালির সমাজে খুব কম, কিন্তু উনি এটা করছেন, প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন। এবং আমরা যখনই ওনাকে আহ্বান জানিয়েছি, উনি অত্যন্ত সহৃদয়তার সাথে এবং উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। উনি এবং ওনার এই ডিবেট ফর ডেমোক্রেসি প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, তাদের প্রতিও আমি আমাদের সকল প্ল্যাটফর্মের পক্ষ থেকে অত্যন্ত বড় ধরনের কৃতজ্ঞতা জানাতে চাই। আর শেষ কথাটা না বললেই হয় না, সেটা হলো কিরণ বারবার আমার কথা বলছে, আসলে বড় কাজ একা করা যায় না, বড় কাজের জন্য সকলকে সংগঠিত করতে হয়। এটার জন্য বহু মানুষের প্রয়োজন করে, সেহেতু এটা কোনো ব্রেইন চাইল্ড না, এটা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে চিন্তাটা আসে। এবং এই কাজটাকে বাস্তবায়ন করার জন্য আমার সিপিডির যারা সহকর্মী আছেন, এখানে ফাতেমা ইউসুফ আছেন আমাদের ডাইরেক্টর এবং এই প্ল্যাটফর্মে কোঅর্ডিনেটর, এবং অন্যান্যরা আমার সহকর্মীরা আছেন, নাম বলছি না, এত সময় নয়।
তারা এই জিনিসটাকে আজকে এখানে বাস্তবে রূপ দিয়েছেন। তাদের প্রতিও আমি অত্যন্ত কৃতজ্ঞ, আমার সহকর্মীবৃন্দ এবং প্ল্যাটফর্মের সেক্রেটারিয়েটের কাছে, সচিবালয়ের। আমি দুটো কথা বলি। আজকে শুক্রবার এবং আরো কিছু অনুষ্ঠান আমাদের আছে। আমাদের ভিডিও প্রতিযোগিতা আছে, ঘোষণা হবে না ডক্টর আনিস, এবং আমাদের ফটো প্রতিযোগিতা হয়েছে, সেটারও ঘোষণা হবে। এবং আগের দিন আমাদের এক সপ্তাহ আগে আরেকটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক হয়ে গেছে। ওনারা কি কেউ এসছেন? আছেন কেউ? আজকে ওনারা নাই, হয়তো সেটা ওনাদের হয়ে গেছে। আমি সাধারণভাবে আপনাদের 2-3টি কথা বলি। বাংলাদেশের জনসংখ্যার এখন 50% প্রায় যুব সমাজ, অর্থাৎ তারা 25 বছরের নিচে। এই যুব সমাজের আবার 50% হলো 15 থেকে 25-এর ভিতরে। আপনি যদি এটাকে টেনে 35 পর্যন্ত নেন, আমি অবশ্য 60-এ গেলে আরো খুশি হতাম, তো তাহলে আপনার এটার সংখ্যা আরো 70%-এর কাছে চলে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় বয়সের দিক থেকে জনগোষ্ঠী হলো তরুণ সমাজ। কিন্তু আমাদের উপলব্ধি হলো এই তরুণ সমাজ যথোপযুক্তভাবে তাদের যে চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে অবদান রাখার যে ক্ষমতা, সেগুলির রাষ্ট্রীয়, সামাজিক, জাতীয়ভাবে স্বীকৃতি খুবই দুর্বল। সেই জন্য এই যুব সমাজের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, আরো গুরু হয়ে গেছে আমাদের জন্য। কারণ 20-30-এর যে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি, সে বৈশ্বিক উন্নয়ন কর্মসূচি 30 সালে বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে যারা থাকবেন তারা হলেন এই যুব সমাজ। সেখানে হয়তো আমার মতো মানুষ আর সেখানে থাকবেই না, থাকবে হলো তারা। সেহেতু তাদের যদি আমরা এই বৈশ্বিক কর্মসূচির সাথে যুক্ত করতে না পারি বাস্তবায়নের দেশে, তাহলে কোনো কাজের কাজ হবে না। এইটি হলো আমাদের চেতনা। সেটার থেকে আমরা এই কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যুব সমাজের কণ্ঠস্বরকে শক্তিশালী করার জন্য আগামী 14 তারিখ যুব সম্মেলনের আয়োজন করেছি। আমরা একটা নাগরিক সম্মেলন ডিসেম্বর মাসে করেছিলাম গত বছর। আমাদের উপলব্ধি হয়েছে যে নাগরিকদের ভিতর থেকেও যুবদের এগিয়ে নিয়ে আসতে হবে। এখন এই যুব সমাজ সম্মেলন করতে গিয়ে আমাদের কাছে উপলব্ধি হয়েছে, এবং এটা আমাদের খেয়াল ছিল, মনে ছিল, খেয়াল ছিল না, ঠিক হলো কিনা পার্থক্যটা বুঝলাম না, মনে ছিল, খেয়াল ছিল না। সেটা হলো যে যুব সমাজ বলতে কোনো সমধর্মী বয়স্ক গোষ্ঠী বুঝায় না, এর বৈচিত্র্যকে আমাদের অনুধাবন করতে হবে। বাংলাদেশে যুব সমাজ বললেই সাধারণত সচ্ছল মধ্যবিত্ত শহরের প্রাইভেট ইউনিভার্সিটি পড়ার ছেলে মেয়েদের কথা বোঝানো হয় সাধারণত, যারা আইটিতে খুব অ্যাক্টিভ ইত্যাদি। কিন্তু যুব সমাজ বললে যে আমার লক্ষ লক্ষ নারী শ্রমিক রয়েছে গার্মেন্টস সেক্টরে, তাদেরকেও যুব সমাজের অংশ হিসেবে চিন্তা করে না খুব বড়ভাবে। যে নির্মাণ শ্রমিক মাথায় ইট বহন করে, সেও যে 25 বছরের নিচে, তাকে কেউ বিবেচনার ভিতরে কেউ পট করে নেয় না। যে কৃষিতে যে শ্রমিকটা কাজ করছে দিনমজুর হিসেবে, সেই যুবককে কিন্তু কেউ যুব সমাজ হিসেবে দেখে না, তাকে দেখে শ্রেণী পেশার চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে, অথচ তারাও তো যুব সমাজের অংশ। তো এই যে বৈচিত্র্য, এবং একই রকম ভাবে আমাদের মূলধারার ভিতরে যেমন আছে, আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরা আছেন, ধর্মীয় সংখ্যালঘুরা আছেন, এবং এর সাথে শারীরিক প্রতিবন্ধকতার বিষয়ে যে ইস্যুটা উঠেছে, সেই জন্য প্রতিবন্ধকতার বিষয়ে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে 10% কথা বললেন, এবং বদুল ভাইও বললেন যে এটা 6% মতো 25 বছরের নিচে, 15 বছরের নিচে, তারপরে অন্যদের। এবং এই যে প্রতিবন্ধকতা আছে, তার ভিতরে সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো কিন্তু দৃষ্টি প্রতিবন্ধীরা, তারা প্রায় 1/3। আর যদি শ্রবণ প্রতিবন্ধীর কথা বলেন, তারা প্রায় 1/3। তো এই বড় দুই জনগোষ্ঠীকে যদি আমরা ঠিক মতো আমরা ধারণ করতে পারি, আমরা যদি আয়োজন দিয়ে বুঝাতে পারি, তাদেরকে দৃশ্যমান করতে পারি, তাহলেই অনেকটা বড় কাজ হবে বলে মনে করি। তো আজকে যখন আমি শুনছিলাম এই পুরো এই বিষয়টিতে, তো আমার কাছে পুরনো একটা বিতর্কের কথা মনে পড়ে। আমি এই গল্প বলেছি আর কি। এক বিতর্কতে গেছিলাম কি কিরণের মতো মানুষের আহ্বানে, সেখানে সব ওই যে ভোট নেয় না পড়ে, আজকে কি ভোট করবেন? তো ভোটে একজনকে জিজ্ঞেস করছে পক্ষে কতজন, তো হাত তুলেছে অর্ধেক। আরেক পক্ষে বলে আরেক হাত তুলেছে, বিপক্ষে। তারপরে বলে জিজ্ঞেস করেছে বিব্রত কতজন, তাও 2-4 জন হাত তুলেছে। কোন একটা লোক বসে আছে, ও এই দিকেও হাত তোলে নেই, ওদিকেও হাত তোলে নেই, ওদিকেও হাত তোলে নেই। তো ওকে জিজ্ঞেস করে, তো আপনি পক্ষে না বিপক্ষে, না আপনি বিরত? বলে স্যার আমি বিব্রত।
তো আমিও কিছুটা বিব্রত, কারণ হলো দুই পক্ষই এমন ধরনের যুক্তি তর্ক উপস্থাপনা দিয়েছেন, তাতে একমতে আসা একটু করে। আমি ছোট করে যেটা বলি সেটা হলো দৃষ্টিভঙ্গির কথা উঠেছে। সবচেয়ে দৃষ্টিভঙ্গি মানে হলো যারা শুধু দেখতে পায় না তা না, যারা দেখতে পাওয়ার, যাদের দৃষ্টিশক্তি আছে তারা তাকায় কিন্তু দেখে না। তাকানো আর দেখার ভিতরে পার্থক্য আছে। এই যে কথাটা হলো আমার সমাজ তাকিয়ে থাকে দেখে না, এইটি হলো সবচেয়ে বড় সমস্যা আমি বলে মনে করি। দৃষ্টিভঙ্গির সমস্যা বললে এইটি সমস্যা, নট এইরকম না যে কারোর দৃষ্টিশক্তি নাই দেখে। দৃষ্টিশক্তি থাকার পরেও যারা দেখতে পায় না তারাই হলো সবচেয়ে বড় দৃষ্টি প্রতিবন্ধী এখানে। এখন যেটা আমি বলতে চাচ্ছি আজকের এই কথায়, এবং বদুল ভাই যে কথা বলেছে আমি তাদের সাথে একমত। আমার প্রথম বক্তব্য হলো কোটার প্রয়োজন আছে, কোটার প্রয়োজন আছে, অবশ্যই কোটার প্রয়োজন আছে। এবং এই কোটাটা শব্দটি এখন একটু মিশ্র শব্দ হিসেবে সামাজিকভাবে আমাদের এসছে। আমি মনে করি তাদের ইতিবাচক একটি ব্যবস্থা করতে হবে, এবং সেটা শুধুমাত্র কর্মসংস্থানের জন্য না, আরো অন্যান্য ক্ষেত্রে এটা করা সম্ভব, সেটা আমরা এই মুহূর্তে আলোচনা করেছি। এবং সেইটার জন্য শুধু এইটার কোটা অর্থ এই না যে তাদের যোগ্যতার অভাব, এটা হলো তাদের জন্য একটি পরিসর করে দিতে হবে। ইতিবাচক পদক্ষেপের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব আছে সেটাকে পালন করতে হবে, এবং এইটা অবশ্যই কোনো ধরনের সেই অর্থে দয়ার পরবশ থেকে না, এটা তাদের অধিকার বোধের থেকেই করতে হবে। এইটি হলো বিষয় এটার ভিতরে। এটাই কি যথেষ্ট? না, কোটার প্রয়োজন আছে কিন্তু যথেষ্ট না। ঠিক এই জন্যই আমি সরকারি দলের পক্ষের সাথেও একমত। সেটা হলো যে বাংলাদেশে কোটার সাথে সাথে আমাদের অবশ্যই সার্বিকভাবে জীবন সমাজকে প্রতিবন্ধী বান্ধব করতে হবে। এই শুধুমাত্র কোটা দিয়ে যদি আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শেষ, তাহলে আমরা ভ্রান্ত যাচ্ছি। কোটার সাথে সাথে পুরো প্রতিবন্ধীদের জন্য সমাজকে বান্ধব করতে হবে। কিভাবে করতে হবে? প্রতিবন্ধীদের জন্য আলগা বাস দিবেন না, আপনার ওই বাসের ভিতরে প্রতিবন্ধীদের জন্য যথেষ্ট ওঠানামার ব্যবস্থা রাখতে হবে। আপনি কি প্রতিবন্ধীদের অন্য বাড়িতে রাখবেন? না, তাদের আপনি যে বাড়িতে রাখবেন সেখানে করবে। আমি একটা স্কুল চালাই, সরকার এগিয়েছে, সরকার এই র্যাম্পের ব্যবস্থা করেছে ইত্যাদি। আমার 3 তলা বিল্ডিং এর শুধু প্রথম তলা পর্যন্ত র্যাম্প আছে, 3 তলাতে কোনো র্যাম্প নেই। তো আমি কি সারা জীবন ওই প্রতিবন্ধী ছাত্রীটা কি আর কোনো প্রমোশন পেয়ে উপরে উঠবে না? উঁচু ক্লাসে যারা 2 তলায় 3 তলায় আছে সেখানে যাবে না? তারা কি নিচেই থাকবে? অদ্ভুত চিন্তা, আপনি চিন্তা করে দেখেন। ঠিক একই রকম ভাবে আপনি যদি ফুটপাতের কথা হয়েছে, ইত্যাদির বিষয় হয়েছে, এই জিনিসটা এদের আমার এক কথা হলে তাদের দৃশ্যমান করতে হবে, মূল ধারার ভিতরে তাদের আনতে হবে। কোটা প্রয়োজন কিন্তু যথেষ্ট না, কোটা প্রয়োজন কিন্তু সমাধান নয়। এই জায়গাটাই হলো আমার মূল চিন্তার জায়গাটা এখানে ফিরে এসেছে। অর্থাৎ আমাদের এই মানুষগুলোকে, আমাদের এই যে স্ট্যাটিস্টিক্স এর কথা বলেন, আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করি, আমরা পরিসংখ্যানে দেখেছি একটি কারণ পরিসংখ্যানের ভিতরে, সেটা যে কম আসে বাংলাদেশে প্রতিবন্ধী সংখ্যা, 10-এর নিচে এসেছে, যেখানে আন্তর্জাতিকভাবে মোটামুটি 10-এর কাছাকাছি। এটার কারণ হলো বাবা মামা অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী সন্তানকে সামনে দৃশ্যমান করেন না, লুকিয়ে রাখেন একটা মনের ভিতর থেকে, সংকোচের থেকে। এই সংকোচের কোনো জায়গা নেই, এই কথাটাই আমাদের বলতে হবে। আমরা এই সমস্যাকে দৃশ্যমান করতে চাই এবং এর কার্যকর সমাধান চাই। অন্য যে কোনো মানুষের মতো তাদেরও একই রকম অধিকার আছে, এবং তারাও আমি মনে করব দৃষ্টিভঙ্গির বদল করবেন, নিজেদের পরিস্থিতি স্বীকার না মনে করে। এইটা তাদের ন্যায্য রাষ্ট্রীয় জাতীয় অধিকার হিসেবে তারা আরো বেশি কণ্ঠস্বর উঁচু করবেন, এবং আমরা তাদের সাথে থাকব। এইটাই হলো কথা, এই বলে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ। আমরা শুনলাম, এবং হ্যাঁ, কোটার প্রয়োজন আছে, এটাই সমাধান নয় বা যথেষ্ট নয়, আমরা সাথে থাকবো। আমরা শেষের দিকে আসছি, আমরা নামাজের জন্য একটু দ্রুত করতে হচ্ছে। দুই পক্ষকে একটা ছবি তোলার ব্যবস্থা করে দাও, আমরা পরে যারা পুরস্কৃত হবে তারা একটা ছবি তুলবে। আজকে আমাদের এই অনুষ্ঠান লাইভ পডকাস্ট হচ্ছে। এই অনুষ্ঠান এখন পর্যন্ত 2600 জন লগ ইন করেছেন, দেখছেন, এবং ইউনিক ভিউয়ার এটার ভিতরে ছিলেন প্রায় 800-র মতো। সেহেতু আমরা বাইরেও আজকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে, কয়েক হাজার মানুষ। ধন্যবাদ, এটি বলতে চাচ্ছি। ধন্যবাদ, আমি ভুলে গিয়েছিলাম এটি বলবার জন্য। আমাদের সাথে সবাই যুক্ত রয়েছেন, দেখছেন। আমরা এখন যে যার কথা শুনবো, তিনি এত বিনম্র, সবসময় মাথা নুয়ে রাখেন,
শ্রদ্ধা জানান, ভালোবাসেন, কাছে টানেন, নিজের জীবনের সবকিছুকে উৎসর্গ করে দিয়েছেন, নিজের প্রাপ্তি সবকিছুকে মানুষের জন্য বিলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অর্থবিত্ত, ধন দৌলত যাকে কখনো কাছে টানতে পারেনি, মানুষের ভালোবাসা তাকে কাছে টেনেছে। তিনি হয়তো রাজা নয়, রাজত্বের মালিক নয়, প্রধানমন্ত্রী নয়, সংসদ নেতা নয়, বিরোধী দলের নেতা নয়, কিন্তু তিনি হচ্ছেন জনমানুষের, আমাদের ভালোবাসার নেতা ডক্টর আকবর আলী খান। সবাই জোরে তালি দিব আমাদের স্যারের জন্য। এবং আমরা শুনবো এবার ডক্টর আকবর আলী খানের কাছ থেকে আজকের এই প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতায় তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য। মাননীয় স্পিকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর বদিউল আলম মজুমদার, মাসুদা বানু ফারুক, এখন আজকের বিতর্কে অংশগ্রহণকারী দুইটি দল এবং উপস্থিত সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একটি অত্যন্ত প্রাণবন্ত বিতর্ক শুনতে পেলাম, শুধু প্রাণবন্ত না, আবেগপূর্ণ, এবং প্রতিবন্ধীদের সম্বন্ধে যেসব কোটা এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমি তাদের সাথে আবেগগত দিক থেকে সম্পৃক্ত হয়ে পড়ছিলাম। যদিও আমি জন্মগতভাবে প্রতিবন্ধী নই, কিন্তু বর্তমানে কিন্তু আমি শারীরিকভাবে প্রতিবন্ধী। আমি চোখে কম দেখি, আমার হাতের সমস্যা আছে, আমার পায়ের সমস্যা আছে, এবং আরো অনেক সমস্যা রয়েছে। সুতরাং প্রতিবন্ধীদের যে সমস্যা, সেটার প্রতি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সহানুভূতিশীল এবং অত্যন্ত শ্রদ্ধাশীল। তবে আজকে যে বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে, আমার মনে হয় সে বিষয়টি আসলে বাস্তবে সত্য নয়। বলা হচ্ছে বাংলাদেশে কোটা সংরক্ষণ সম্পর্কে। বাংলাদেশে কোনো কোটা নাই, যদি থাকে তাহলে সংরক্ষণ করা যায়, যদি না থাকে তাহলে সংরক্ষণ করা যায় না। আজকে বক্তব্যের বিষয় হওয়া উচিত ছিল বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য কোটা প্রবর্তন করা উচিত, কোটা সংরক্ষণ করা উচিত। এটা এই জন্য সঠিক না যে বাংলাদেশে যে আগে কোটা ছিল সেখানে 45% কোটা মেধার জন্য, 30% কোটা মুক্তিযোদ্ধার জন্য, 10% জেলা কোটা, 10% নারী কোটা, 5% উপজাতীয় কোটা। এটা হলো 100। তারপরে যদি আবার 1% যোগ করা হয় প্রতিবন্ধীদের কোটা, তাহলে 101 হয়ে যায়। তো 100% চাকরির জন্য 101% কোটা, এটা তো আসলে বাস্তব না, এটা অবাস্তব। এবং তারপরে যদি ধরেন 100% কোটা দেওয়া হয়, প্রত্যেক কাডারের উপরে, সংখ্যার উপরে নির্ভর করে চাকরি। আপনার বেশিরভাগ কাডারে 100 বেশি কিংবা 100 সংখ্যক লোকের চাকরি হয় না। কোনো কাডারে 30 জন হয়, কোনো কাডারে 40 জন হয়, সেখানে আদৌ কোনো কোটা থাকবে না। সুতরাং এটা আসলে আমাদের কোটা না। কোটা যদি করতে হয় তাহলে পরে যথাযথ নিয়ম করে কোটা করতে হবে, যাতে সত্যি সত্যি প্রতিবন্ধীরা চাকরি পায়। তবে কোটা প্রয়োজন আছে, কিন্তু সেই প্রয়োজন নির্ধারণ করার আগে আমাদের কতগুলো ব্যবস্থা গ্রহণ করা দরকার। প্রথম কথা হলো যে কোটায় চাকরি পেতে হলে তো শিক্ষিত হতে হবে। এখানে তথ্য দেওয়া হয়েছে যে মাত্র 4% প্রতিবন্ধী শিক্ষার সুযোগ পায়, 96% যারা প্রতিবন্ধী তারা শিক্ষার সুযোগ পান না। তাদেরকে তো শিক্ষার সুযোগ করতে হবে, এবং শিক্ষার সুযোগ করা শুধু নীতিমালা করলেই হবে না, এর জন্য অনেক বিনিয়োগের প্রয়োজন রয়েছে, শিক্ষকের প্রয়োজন রয়েছে, বই পুস্তকের প্রয়োজন রয়েছে, তারপরে তাদের সহায়তা করার জন্য প্রয়োজন রয়েছে, অবকাঠামোর প্রয়োজন রয়েছে। এগুলো কিছুই করা হয়নি। 2 নম্বর যেটা, সেটা হলো যে সরকারি চাকরিতে শুধু যে কোটা প্রয়োজন তা না, সরকারি চাকরিতে শারীরিক যোগ্যতা নির্ধারণ করা থাকে, এবং সেই শারীরিক যোগ্যতা কোন ধরনের প্রতিবন্ধীর জন্য কোন কাডারে করা যাবে আর কোন কাডারে করা যাবে না সেটা নির্ধারণ করার প্রয়োজন রয়েছে। যেমন পুলিশ কাডারে যদি দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়োগ করা হয়,
তাহলে অবশ্যই তারা পুলিশের যে কাজ সে কাজ করতে পারবে না। অথচ যদি শিক্ষা ক্যাডারে তাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই তারা তা করতে পারবে। এই কাজটিও সরকারের থেকে এখন পর্যন্ত করা হয়নি। 3 নম্বর হলো কর্ম পরিবেশ সৃষ্টি করতে হবে। এখন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানে এমনকি ধরনের শিক্ষক কিছু হিসাবে কিছু কিছু কাজ করছেন, কিন্তু তাদেরকে আরো কার্যকর করার জন্য কম্পিউটারের সুবিধা এবং অন্যান্য যেসব সুবিধা সেগুলো এখনো কিন্তু আমরা দেইনি এবং তাদের জন্য উপযুক্ত কাঠামো নির্মাণ করা হয়নি। আর সবচেয়ে বড় কথা হলো যে প্রতিবন্ধীদেরকে সমাজের কাছে গ্রহণযোগ্য হতে হবে, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। করুণার মাধ্যমে তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা যাবে না, তাদেরকে মূল স্রোতধারার অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জন্য মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এই কাজগুলি আগে করতে হবে, তারপরে কোটা প্রয়োজন আছে কিনা, কত শতাংশ কোটা সেটা নির্ধারণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিচ্ছি, সেটা ঠিক না। আসলে এই কাজগুলি করার পর তারপরে আমাদের দেখতে হবে যে কি করতে হবে। ভারতে কেন্দ্রীয় সরকারে কোনো কোটা নাই, কিন্তু গত বছর আইএএস পরীক্ষা যেখানে প্রায় 18 লক্ষর বেশি প্রার্থী থাকে এবং সেখান থেকে 118 জনকে নিয়োগ দেওয়া হয়, সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে একজন মেয়ে প্রতিবন্ধী, কারণ সে যথাযথ শিক্ষা সুযোগ পেয়েছে এবং তার ফলে সে সর্বভারতীয় পরীক্ষায় সে প্রথম স্থান অধিকার করেছে। আমি জানি বাংলাদেশে যারা প্রতিবন্ধী রয়েছে তাদের মধ্যেও এমন অনেকে যোগ্য রয়েছেন যে কোটা না, তারা সর্বোচ্চ স্থান অধিকার করে পরীক্ষায় আসতে পারবে। তো সেই জন্য আমাদের এই সমস্যাটাকে দীর্ঘমেয়াদে দেখতে হবে এবং সমস্যাটার সমাধানের জন্য আমাদের উদ্যোগ নিতে হবে। এবং যদি আমরা মনে করি যে যে ব্যবস্থা গৃহীত হয়েছে তাতে কাজ হচ্ছে না, তাহলে তাদেরকে অবশ্যই কোটা নির্ধারণ করা যেতে পারে। কোটা কোনো চিরস্থায়ী ব্যবস্থা না, কোটা হলো একটা সমস্যার সমাধান করার জন্য করা হয়। সুতরাং যদি দেখা যায় যে প্রতিবন্ধীদের সমস্যার সমাধানের জন্য কোটার প্রয়োজন, তাহলে সরকার যে কোনো সময়ে কোটা প্রবর্তন করতে পারে, কিন্তু কোটা একটা সময় নিয়ে করা হবে, যে 10 বছর কি 15 বছরের জন্য, এবং তারপরে এটা মূল্যায়ন করতে হবে। তবে শুধু তো সরকারি চাকরি না, জীবনের সর্বক্ষেত্রে এদেরকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা নিতে হবে এবং সেই জন্য শুধু কোটা দিয়ে হবে না, ডাইভার্সিটি পলিসি গ্রহণ করা উচিত। ডাইভার্সিটি পলিসি হলো সমাজের বিভিন্ন জনগোষ্ঠীর সবাই যাতে চাকরি পায় সেজন্য সরকার থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি খাত, এবং বেসরকারি খাতে কিন্তু বেশিরভাগ চাকরি হয়, সরকারি চাকরি কিন্তু বেশিরভাগ না। সুতরাং বেসরকারি খাতেও যাতে চাকরি পায় সেজন্য ডাইভার্সিটি পলিসি সরকার থেকে নিতে হবে। যেটা করতে হবে সেটা হলো যে প্রতিবন্ধীদেরকে সমাজে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের নিরন্তর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং মূল্যায়ন করতে হবে, এবং মূল্যায়ন করে যেখানেই দেখা যাবে যে সমস্যার সমাধান করা হচ্ছে না সেখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুনছিলাম আকবর আলী খান স্যারের বক্তব্য। আমরা একেবারেই শেষের দিকে আসছি, ফলাফলটা ঘোষণা করে দিচ্ছি এবং সেই ফলাফলের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আমরা ফলাফলের দিক তো সেই ফলাফলের জন্য আমরা একটু হানা ভোট নিয়ে নিই এবং সেই কারণের জন্য আজকের এই প্রস্তাবের যে প্রস্তাবটি ছিল, প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন, আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। ডক্টর আকবর আলী খানের এই সভায়, যিনি প্রধান অতিথি ছিলেন, তার এই সভায় আজকের প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ নিয়ে টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করতে পারে না এই প্রস্তাবে
এই সংসদে এই সংসদে এই প্রস্তাবটি আমি বায়াসড হলে চলবে না, আমাকে সঠিক ফলাফল দিতে হবে। আজকের এই সংসদে এই প্রস্তাবটি নিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, অর্থাৎ উভয় পক্ষেই আজকে একেবারে সমান সমান 78.67 পেয়ে জয়লাভ করেছে। সুতরাং এই প্রস্তাবটি নিয়ে আরো আলোচনা হবে এবং সে কারণে আমরা আজকের ইডেন মহিলা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উভয় দলকে এই প্রতিযোগিতায় বিজয় বলে ঘোষণা করছি। না, আপনারা এখন জিজ্ঞেস করেন স্পিকার তার কাস্টিং ভোট কোন দিকে দিবে। স্পিকার কাস্টিং আমার কাস্টিং ভোট দুদিকেই থাকলো।